intensify whenever you and I would die across the ocean of my mind, but in the end I drown. You push me down, down. তো আমি আমার পরিচয় দিই ছোট করে। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা, ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা করেছি পলিটেকনিকের চট্টগ্রামে। 2013-তে কমপ্লিট করেছিলাম। আর 2018-তে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। এখন অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আর অ্যাডভান্টেক বিডির অপারেশন ডিরেক্টর হিসাবে আছি। এনএডিএল ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট লিমিটেড আমাদের গাজীপুরে একটা প্রতিষ্ঠান আছে, এগুলোর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বে আছি। আর এই কোর্সগুলোর ইনস্ট্রাক্টর। আপনাদেরকে আরেকটু অনুরোধ জানাবো, আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে আমরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করাই ডিপ্লোমাদের। আপনাদের ছোট ভাই ভাই যদি থাকে আমাদের নাম্বার দিবেন, বা আপনারা তো জানেন যে অ্যাডভান্টেজ বিটি একদম প্রফেশনাল ভাবে তৈরি করি আমরা ইঞ্জিনিয়ারদেরকে। সুযোগ থাকলে আমাদের সাথে এখন অ্যাড করাবেন প্রিয় ভাইরা। তো দেখেন, প্রথমে আজকে আমাদের আলোচনা, প্রথমে এতক্ষণ জাস্ট আলোচনা করা হলো আপনাদের সাথে সম্পর্ক বিল্ড আপ করার জন্য। এখন মূল প্রোগ্রামে আমরা এসেছি। এখানে একটা ডেমো কোশ্চেন আছে, দেখেন। প্রথমে কি মেনটেন্স বলতে কি বুঝি, মেনটেন্স কত প্রকার, শিডিউল মেনটেন্স কি, প্রেডিক্যাল মেনটেন্স, কেন আমরা মেনটেন্স করি, ইউটিলিটি কি, ইউটিলিটি ডিপার্টমেন্টে কি কি থাকে, ইটিপি ডব্লিউটিপি কি, সাবস্টেশন বলতে কি বোঝায়, সাবস্টেশন কি কি চেক মেনটেন করতে হয়, জেনারেটর কতদিন পর পর মেনটেন্স করতে হয়, জেনারেটর রানিং করার আগে কি কি বিষয়গুলো দেখতে হয়, বয়লার কি, বয়লারে কি কি টেস্ট করতে হয়, বয়লারে কি কি চেক মেনটেন করতে হয়, বয়লারের টেস্ট গুলোর নাম কি, ট্রিটমেন্ট কি, পিএইচ কি, চিলার কি, প্লাম্বিং কি, কম্প্রেসারের কাজ কি, মেনটেন্স ইঞ্জিনিয়ার আপনার দায়িত্ব কি, টেকনিক্যাল অডিট। জাস্ট প্রিয় ভাইরা, এগুলা ডেমো কোশ্চেন, একদম মানে ছোট কোশ্চেন। আমি সবসময় আমার আলোচনার প্রথমে কিছু কোশ্চেন আমি ক্রিয়েট করি আপনাদের জন্য, যারা একদম বিগিনার্স তাদের জন্য। এখন ডেমো কোশ্চেন 2 দেখেন, যে বাসবার ক্যালকুলেশন কিভাবে করবেন, কেবল ক্যালকুলেশন, লোড ক্যালকুলেশন, ট্রান্সফর্মার ক্যালকুলেশন, লোড কত প্রকার, পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেশন কিভাবে করবেন, সিবিএসিবি কোনটা কখন কোথায় ব্যবহার করবেন, তিন ফেজের মধ্যবর্তী গ্যাপ কত, এমসিসিবি সেট পয়েন্ট কিভাবে নির্ধারণ করবেন, ট্রান্সফর্মার আর্থিং, জেনারেটর আর্থিং, এসটি আর্থিং কয়টা দিবেন, এসটি আর্থিং এসটি আর্থিং কয়টা দিবেন, আর্থিং এর কেবল কিভাবে নির্ধারণ করবেন, সিস্টেম আর্থিং রেজিস্ট্যান্স এর মান কত, আর্থিং এর কেবল ফেজের কত পার্সেন্ট হয়, এলপিএস রেজিস্ট্যান্স এর মান কত হবে, এলপিএস বোরিং কত হবে, সিস্টেম আর্থিং এর মান কত হবে, এলপিএস আর্থিং এর সর্বনিম্ন মান কত হবে, পিট কি, সিস্টেম আর্থিং এর কপার রডের সাইজ কত হওয়া উচিত, এলপিএস এর কপার রডের মান কত হওয়া উচিত, আর সি অ্যালায়েন্স এর কাজ কি, থার্মোগ্রাফি কি, থার্মোগ্রাফি কয়টা স্টেজ থাকে, কেবল ইনসুলেন্স রেজিস্ট্যান্স এর মান কত মেগার উপরে হতে হবে। সম্মানিত প্রিয় ভাইরা, আজকে যে বিষয়গুলো আছে সেগুলো একদম মানে ইজি কোশ্চেন গুলো। এখন হয়তোবা নাম ধরে ধরে আমরা পরিচয় পড়বো বা বলতাম যে ভাই আপনি কত পার্সেন্ট পারবেন, এটা বললে ভালো হতো, কিন্তু সময় স্বল্পতার কারণে এটা নেওয়া সম্ভব না। এখন আপনি আপনাকে প্রশ্ন করেন, যারা মনে করেন বলবেন যে চাকরিতে জয়েন করে নিয়ে স্টাডি করতেছেন, যে কয়টা কোশ্চেন পারবেন এখান থেকে। এই কোশ্চেন গুলোর অ্যান্সার একদম ফানি টাইপের কোশ্চেন, কিন্তু যারা জব করতেছেন তারা কয়টা পারবেন আর কেন পারবেন না, এটা তো একদম ফানি কোশ্চেন। সো আপনাকে আমাকে বেসমেন্টটা গঠন করেই যদি আমরা আগাতে পারি, দেন আমরা সাকসেস হব। তো প্রথমে হচ্ছে মেনটেন্স। মেনটেন্স কি, মেনটেন্স হল দীর্ঘকাল ব্যবহারের ফলে মেশিন বা ইকুইপমেন্ট বা সিস্টেম রক্ষণ কারণ ফাংশন বা ব্যবহারকালে কার্যক্ষমতা হ্রাস পাওয়াকে প্রতিরোধ করতে চালানোর পরীক্ষা ও মেরামত কার্যক্রম। মানে আসলে কি, একটা মেশিন যখন চলে আমরা দেখবেন যে ঘর্ষণ
বাহ্যিক আঘাত, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট, মেকানিক্যাল পার্ট যেমন নাট বল্টু চেন, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল থাকে বিভিন্ন প্রকার সেন্সর গুলো, এগুলো প্রতিনিয়ত আমাদের ক্ষয় হয় এবং হচ্ছে মানে ডাস্ট জমে এক এক টাইপের এক এক রকম ইম্প্যাক্ট পড়ে। তো এগুলোকে প্রতিনিয়ত চেক ব্যাক করে আমাদের সঠিকভাবে মেশিনটাকে পরিচালনা করা হচ্ছে আমাদের কাজ। এটা হচ্ছে মেনটেন্যান্সের কাজ। তো মেনটেন্যান্সের উদ্দেশ্য কি, দেখেন মেনটেন্যান্সের উদ্দেশ্য কি। মেশিন বা ইকুইপমেন্ট ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিতকরণ, পরিবেশের সুরক্ষা নিশ্চিতকরণ, মেশিন বা ইকুইপমেন্ট নির্ভরযোগ্যতা নির্ভরকরণ, মেশিন বা ইকুইপমেন্টের দীর্ঘমেয়াদী ব্যবহার নিশ্চিতকরণ। তো এখন দেখেন মজার বিষয় যে আমাদের 2013 সালে, 13 সালে যখন রানা প্লাজা ক্লাবস হয়, তাজুল ফ্যাশন, সাভারের এলাকাটা কি অবস্থা হয়েছিল। এটা তো কোনো একটা মেকানিক্যাল ফল্ট ছিল, আপনার বিল্ডিং বলেন বা হচ্ছে মেশিন বলেন। তো এই যে একটা আপনার ক্লাবস হওয়ার কারণে এলাকাটার অবস্থা খারাপ। তো পরিবেশ সুরক্ষা নিশ্চিতকরণ, একটা যখন ঘটনা ঘটে, একটা ফ্যাক্টরি বা একটা বিল্ডিং বা যে কোনো দুর্ঘটনা যেটা বলে, তখন কিন্তু আপনার পরিবেশের উপর অনেক প্রভাব পড়ে। আপনারা দেখেছেন যে মাঝ এই যখন বড় বড় নদীতে আমাদের লঞ্চ গুলো তেল নিয়ে আসে, যখন তেল এটা ডুবে যায় তখন এই এলাকার অবস্থা খুব খারাপ হয়ে যায়। মানে শুধু যে মানুষের সেফটি বিষয়টা এরকম না, সবগুলাই সমন্বয় ক্রমেই চলতে হয় আমাদেরকে। তো মেনটেন্স এখানে 3 প্রকার দেওয়া আছে: কারেক্টিভ মেনটেন্স, পেরিডিক্যাল মেনটেন্স, শিডিউল মেনটেন্স। তো এগুলোর সংজ্ঞাগুলো আর আলোচনা আমি করলাম না, এগুলা আপনারা নেটেই পাবেন। তো এখানে একটা বিষয় আলোচনা করি, যে আমরা টেকনিক্যাল বিষয়ে যাবো, যে মেশিন মেনটেন্স শিডিউল। আমাদের এনএফপি এর ভাষায় একটা মেশিনকে 15 দিন পর পর মেনটেন্স করতে হয় সর্বনিম্ন। মানে মাসে 2 বার মেনটেন্স এর শিডিউলে আপনার নাম থাকতে হবে। ধরেন এখানে আছে 23টা মেশিন, যদি আপনি 1 তারিখ একটা মেশিন মেনটেন্স করেন, আবার আপনি 15 বা 16 তারিখ একটা মেশিন মেনটেন্স করতে হবে। এরকম একটা চার্ট তৈরি করে রাখতে হবে, এরকম একটা চার্ট। তো চার্টটা এরকম হতে পারে, বিভিন্ন ফরম্যাটে হতে পারে, মূল বিষয়টা ঠিক থাকলেই হবে। তো তারপর হচ্ছে এটা হচ্ছে রেসপন্সিবিলিটি পার্সন, জিএম, পিএম, ম্যানেজার, আপনি কাকে রেসপন্সিবিলিটি দিবেন এর জন্য নিচে একটা ই থাকবে। এটা হচ্ছে একটা ফরম্যাট। এই ফরম্যাট গুলো একাধিক টাইপের হতে পারে। আহ এটা একটা বিষয়। এটা আচ্ছা, যেই দিন করবেন সে রেজিস্টার খাতাতে, আবার ওই দিনে মনে করেন 6 তারিখে কি করলেন, এই মেশিনটাতে কি কি কাজ করলেন এটা লিখিত রাখতে হবে। এটা হচ্ছে মেনটেন্যান্সের তাহলে 2টা কাজ। এটা হচ্ছে বিভিন্ন প্রকার অডিট, অডিট বলেন বা হচ্ছে আপনার আর টেকনিক্যাল টিম এগুলো মনিটরিং করে, আর নিজের ইন্টারনাল ভাবে তো আপনার এগুলো মনিটরিং করাই, প্রোডাকশন থেকে শুরু করে, এটা খুবই প্রয়োজনীয়। তারপর ডেইলি কম্প্রেশন মনিটরিং রেকর্ড, এটা হচ্ছে 24 ঘন্টা রেকর্ড রাখতে হয়, যদি 24 ঘন্টা আমাদের মেশিন চলে, ফ্যাক্টরি চলে। 8টা to 8টা আমাদের, ধরেন কম্প্রেসার 1, কম্প্রেসার আউটলেট প্রেসার বার, এলিমেন্ট টেম্পারেচার, অ্যাবিলেন্ট টেম্পারেচার, এগুলা আপনার 1 ঘন্টা পর পর আপনার কত কি হচ্ছে এগুলা লিখে খরচ করে 24টা ঘন্টার একটা রিপোর্ট তৈরি করে রেসপন্সিবিলিটি পার্সন যারা থাকবে তাদের সিগনেচার নিয়ে একটা আপনার ফাইল করে রাখতে হবে। এগুলো বিভিন্ন টেকনিক্যাল অডিট এবং প্রোডাকশনের ক্ষেত্রে, প্রোডাকশন হিসাব নিকাশ ক্ষেত্রে, তারপর হচ্ছে আপনার প্রাইজিং ক্ষেত্রে অনেক কিছুতে এগুলো লাগে, এবং মেশিনের যে ওয়ারেন্টি পিরিয়ড থাকে সেগুলো লাগে, অনেক গুরুত্ব আছে এগুলো। ঠিকভাবে যেভাবে বললাম, জেনারেটর প্যারামিটার সেট, 24 ঘন্টাতে জেনারেটরের যে আপনার সিলিন্ডার আমাদের 16টা বা যেটা সিলিন্ডার, টেম্পারেচার, এগুলো হচ্ছে সবকিছু মনিটরিং করে রাখতে হয়। তো এই ছিল আমাদের আহ, আরো চেকলিস্ট আছে, চেকলিস্ট গুলো ধারণা। দেখেন এখানে একটা ইঞ্জিনিয়ার যদি আপনি যখন জয়েন করবেন, এই যে আমাদের একটা কথা আমি খুব নিতে পারি না, আমার খুব কষ্ট হয় যে ফ্রেশার ইঞ্জিনিয়ার, 4 বছর ডিপ্লোমা করলাম, 4 বছর বিএসসি করলাম, বা 4 বছর ডিপ্লোমা করলাম বা শুধু বিএসসি করলাম, যেটাই করেন না, 4 বছর টাইমটা কিন্তু খুব কম টাইম না। লেখাপড়া করে, ডিপার্টমেন্ট লেখাপড়া করে এখন নাকি আমি ফ্রেশার ইঞ্জিনিয়ার, মানে এটা আবার কোন শব্দ? ফ্রেশার কথা, গ্রাজুয়েশন সাথে ফ্রেশার ইঞ্জিনিয়ার, এই কথাটা তো মানে কেমন দেয়? এটা আমরা আপনারা মানিয়ে নিয়েছি। হ্যাঁ। তো আপনি বাংলাদেশে চাকরি করতে গেলে বা যেখানেই করেন, যদি ধরেন যে আপনি ইউটিলিটি মনিটরিং করতেছেন বা যাচ্ছেন, আপনার দায়িত্ব দিচ্ছে, আপনি এই ছোট্ট একটা বিষয় আপনি জানেন না, তাহলে আপনি বলবেন যে এটা কি, এখানে কি বসাবো, এখানে কি বসাবো, এখানে কি বসাবো, এখানে কি বসাবো, এরকম চেক লিস্ট আছে তো, অনেক অনেক ডিবি চেক লিস্ট আছে আরো।
এই জিনিসগুলো যদি আপনারা কষ্ট করে এখন একটু মনিটরিং করেন, আমি এগুলো ফাইল আপনাদেরকে দিয়ে দেবো সব, এগুলা দেখেন, তাহলে তখন আপনার কাছে কিছু নতুন মনে হবে না। ঠিক আছে। তারপর আরেকটা এখন ভূত উঠছে বাংলাদেশে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আন্দোলন দেখে বিএসসিদের, যে আপনার ইঞ্জিনিয়ার লেখা যাবে না নামে, প্রথমে ইঞ্জিনিয়ার ডিপ্লোমা লেখা যাবে না, লিখবেটা কি, ডক্টর ডক্টর লিখবে। আসলে এই জিনিসগুলো যা বুয়েটের কিছু ভাইদের ভিডিও দেখে আমার খুব কষ্ট হলো, যে একটা বুয়েটের মতো ইউনিভার্সিটির লোক যদি ডিপ্লোমার 10 গ্রেড নিয়ে হুড়াহুড়ি করতেছে, তাদেরকে তো আরো কিছু বড় কিছু ভাবা উচিত ছিল। তাদেরকে বুয়েট একটা ভালো প্রতিষ্ঠান, বাংলাদেশ সর্ব টপ প্রতিষ্ঠান। তো এই ছোট্ট একটা এই আপনার 10ম গ্রেডের চাকরির জন্য তারা মানে লড়তেছে, তো এবং কথা বলতেছে। এই জায়গাগুলো থেকে আমাদের জায়গাগুলো থেকে বের হতে হবে। কখন যেন আমরা বের হওয়া আমি জানি না। তো যাই হোক, আমার এখানে একটা প্রশ্ন ছিল যে আপনার 300 অ্যাম্পিয়ারের একটা এমডিবি বানাবো। হ্যান্ড রাইজ করছিল রবিউল ভাই, আপনি কিছু বলবেন? স্যার আমি একটা জিনিস জানতে চাচ্ছি। কি ভাইয়া? স্যার আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে আমি তো কোনো ডিপ্লোমা করি না, আমি কাজ করি, তো গ্রুপের লিঙ্ক পাইছি এই জন্য ঢুকছি। তো কিছু কিছু মাইন্ডে নেন, কারেন্টের বিল বেশি আসছে, ওই একটা হ্যাঁ আগে আসছে ভাই, 1200 রবিউল টাকা। ভাই আপনার কথাটা মানে পরিষ্কার না, এটা আমার প্রবলেম না, আপনার কথা বলছেন নাই। জি। হ্যালো হ্যাঁ রবিউল ভাই। স্যার। স্যার জিনিস হচ্ছে যে আমার কারেন্টের বিল বেশি আসতেছে আইপিএস ইউজ করানোর কারণে। আগে আসতে 1200 টাকা, এখন আসে 1600 টাকা, 1700 টাকা। তো কি চেক করতে হবে? আমার কি ওয়ারিং এর সমস্যা আছে? আচ্ছা রবিউল ভাই, আপনার কি সমস্যাটা আমার এই নাম্বারে বা এখানে চ্যাট বক্সে আপনি এই নাম্বারটা তো আপনি দিয়েন, আমরা একটু ধারাবাহিক আলোচনা করি। অনেক আলোচনা আছে, আপনার থ্যাংক ইউ প্রশ্নটা স্যার। যদি আমার জানা থাকে আমি দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি চ্যাট বক্সও দিতে পারেন, এখানকার অনেক ভাইরা ইঞ্জিনিয়ার হিসেবে প্র্যাকটিক্যাল কাজ করতেছে। আর এই নাম্বারটা তো আমার হোয়াটসঅ্যাপ আছে, 0132518053 এটাতে একটু দেন, আচ্ছা, থ্যাংক আমরা ইউ। আলোচনাটা করি ভাইয়া। তারপরে আমি যদি জানা থাকে উত্তর দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, জি স্যার। চলো, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এটা প্রথমেই কি ছিলাম যে প্রশ্ন, আরেকটা প্রশ্নের উপর প্রশ্ন, যে 300 অ্যাম্পের এমডিপি বানাবো কি কি প্রয়োজন। অনেক ভাই এখানে পারবেন, তো অনেকে আমি কোশ্চিন করি এটা অনেক সময়। তো দেখেন আজকাল কোশ্চিন করতেছি না, আমার শরীরের অবস্থা বেশি ভালো না, সময় বেশি অতিবাহিত করতে পারবো না। বিষয়টা হচ্ছে যে প্রথমে আমার একটা লাগবে মেন মেন পার্ট গুলা, ক্যালকুলেশন পার্ট গুলা, বাসবার লাগবে। তাহলে কয়টা বাসবার লাগবে? এখন যদি এখন বলা শুরু করে দেখবেন যে এক একজন ভাই এক এক রকম বলে। হ্যাঁ, আমি মানে পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি, যে আজকে না বলতে পারি, কেউ বলবো 4টায়, কেউ বলবো 3টায়, কেউ বলবো 5টা। তো আসলে 5টা লাগবে আমাদের। 5 লাগবে কি? 3টে ফেজ, রেডিয়াল অফ ব্লো, একটা হচ্ছে নিউট্রাল, একটা হচ্ছে আর্থিং। এই 4টা বাসবার সবসময় সমান সমান হয়, যতটুকু আপনি ক্যালকুলেশনে আসবে রেজাল্ট। আর এই ফেজের 50% হবে আপনার, 50% প্লাস আর কি, সর্বনিম্ন 50 আর্থিং। তারপর হচ্ছে এমসিসিবি লাগবে, তারপর হচ্ছে আপনার আউটগোয়িং যাবে, তারপর বেকার, তারপর হচ্ছে আপনার সুইচ লাগবে, মিটার লাগবে, এগুলো তো কম্পালসারি। ক্যালকুলেশন পার্ট হচ্ছে কেবল আর হচ্ছে আপনার বেকার আছে, এই আপনার বাসবার। এখন দেখেন, এই যে পার্টটা আমি যদি বললাম, এটি শেখার জন্য আমাদের যে একাডেমিক নলেজ যেটা আছে সেটাতে শেখায় না। তো এখন এই জিনিসগুলো ভাই, আপনি যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে ভালো কিছু করতে চাচ্ছেন, এগুলো একটু নেট টেট ঘাটেন বা হচ্ছে ইউটিউব দেখেন, বা হচ্ছে যারা একটু জানে আশেপাশে বা আমাদের কাছে এসেও এই বিষয়টা আপনি শিখে ফেলেন, সমস্যা কি? আর না শিখে যদি আপনি শুধু চাকরির জন্য সিভি নিয়ে আমরা দৌড়াদৌড়ি করি, তাহলে তো বিপদ। তাহলে এখন বাসবার, এখন কেউ বলেন তো আমাকে যে 300 অ্যাম্পিয়ারের জন্য বাসবার আমি কত নিব, কিভাবে বের করবো, কে বলবেন ভাই, একটু হেল্প করেন আমাকে। জি ভাইয়া।
300 এম্পিয়ারকে 50%, মিনিমাম 50% তো লাগবে, নাকি 360 গুণ করতে হবে 1.5 দিয়ে? আপনি বলেন, আমি তো জিজ্ঞেস করছি। আপনি যেটা বলবেন সেটা আমি বলবো। বাস বাস সমান সমান আমি একটা তো এরকম বার নিব না, কপারের ধরেন। এটা আমি এখন কত কত নিব, থিকনেস কত হবে আর উইথ কত হবে, কিভাবে নিব? বাস বারের সূত্র কি কেউ কে বলবেন? এটা আমাকে কারেন্ট ক্যালকুলেশন করতে হবে, কারেন্ট ক্যালকুলেশনে আমি তো ভাই কারেন্ট ক্যালকুলেশন করে রাখছি 300, 300 অ্যাম্পিয়ারের জন্য বলছি, এই যে। আহ এটা যদি কপারের বাস বার হয় তাহলে 300 এম্পিয়ার কে 2 দিয়ে ভাগ, আর অ্যালুমিনিয়ামের বাস বার হলে 1.5 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে আসসালামু ভাগ আলাইকুম। একশো আমি একটু পঞ্চাশ বলতে চাচ্ছি, না একটু ভাই। বাসবারের বাসবারের সাইজটা হবে হলো, আমরা যে কপার যেটা যদি নেই তাহলে কপারের থিকনেস এবং হলো ওয়াইট কে আমরা কারেন্ট ডেনসিটি দিয়ে এটা গুণ করতে হবে। হুম হুম। এখন যদি 300 অ্যাম্পিয়ার আমরা বলতেছি, তাহলে বাসবার সাইজ যদি আমরা বের করতে চাই তাহলে 300 কে আমরা 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 জানি যে বিএনবিসি তারা বলছে যে কপারের জন্য কারেন্ট ডেনসিটি হলো 1.55। তো 300 কে আমরা যদি 1.55 দিয়ে ভাগ করি তাহলে দেখা যাচ্ছে সেখানে আমরা টোটাল এরিয়াটা পাবো। সেই এরিয়া অনুযায়ী দেখা যাচ্ছে যে আমরা আমরা কপারের যে সাইজ সেটা আমরা নির্ধারণ করবো আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দেখেন, এখানে আমাদের 3-4 জন ভাই আমরা কথা বলার চেষ্টা আসসালামু করেছি। আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। সালাম। ভাইয়া বলুন। এখানে 40/5 দিলেই তো হয়ে যাচ্ছে, 40/5 বাসবারের সাইজ। 40/5 দিলে হচ্ছে না? জি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। দেখেন, মজার বিষয় যে এখানে সবাই হেল্প করেছেন, থ্যাংক ইউ। ভাই বলেছেন 40, ভাই বলেছেন একটা সূত্র, 40 × 5 যদি দিন, আর ইন্টু কত, 1.55 যদি আমরা ভাইটা নিই, তাহলে দেখেন এই যে 310 আসছে। গুড। এখন আমি, আমার প্রশ্নটা হচ্ছে, দেখেন, যেটা আমি আপনাদেরকে বা সবাইকে আমি চেষ্টা করি যে এখানে ধরেন আমরা 5 জন ভাই কথা বললাম 5 রকম, কিছু কিছু কথা মানে প্রায় মিলে যাওয়া, যে একই একটা জিনিস কয়েক রকম করে হয়, ঠিক না? তো কোনো সমস্যা নেই। আর কিছু ভাই বলেছেন কাছাকাছিও যায়নি, আমার মানে অ্যান্সারটার কাছাকাছিও যায়নি। এখন মজার বিষয় হচ্ছে যে তাহলে এরকম কেন হচ্ছে, বা এরকম কেন হবে? এরকম কেন হবে? আমরা কিছু বিষয় আদৌ আদৌ জানি, বা কাজ ব্যস্ততার জন্য আমরা এটা করতে পারি। দেখেন, এটাকে রিমুভ করতে হবে আমাদের প্রিয় ভাইরা। এটা ছোট্ট একটা বিষয়, মানে মূল বিষয়গুলা বা হচ্ছে ভাইবা কোশ্চিন বা হচ্ছে ভালো করার জন্য আমরা যেটা কি করি আমাদের এই কোর্সগুলোতে, যে বাস বারের ই থেকে শুরু করে টাইপ, তারপর হচ্ছে বাস বারের অ্যালুমিনিয়ামের যে আপনার ই আছে, কেন আমরা ইউজ করব, তারপর যে ডেনসিটির কথা বললেন, কোন এখানে এজ পার বিএনবিসি বা হচ্ছে এলএফপি আরএসসি তে আপনার 1.55 নাই, ভাই যেটা বলবো অ্যালুমিনিয়াম ক্ষেত্রে 0.8 থেকে 1.55 পর্যন্ত দিতে পারবে, বিএনবিসি তে বলছে। তারপর থিকনেস গুলো আমরা কিভাবে বের করবো, যে ভাস্কর সূত্র উইথ ইনটু থিকনেস ইনটু কারেন্ট ডেনসিটি, কোনটা কি দিব, কোন ইয়ে কি বলছে, কোনটা কোন পাশে নিব, সব বিষয়ে এটা জাস্ট অ্যাভেলেবল কি সাইজ গুলো পাওয়া যায়। তারপর হচ্ছে যে একদম বড় ভাই বলছিলেন যে আমাদের ডিটারমাইন দ্য বাস বার সাইজ অফ দ্য সেকেন্ডারি সাইড অফ এত কেভিএ ট্রান্সফরমার ইন এত সাবস্টেশন ইউজিং 3 ফেজ সিস্টেম অ্যান্ড অ্যাপ্লাইং এ সেফটি ফ্যাক্টর। সেফটি ফ্যাক্টর অ্যাপ্লাই করে আমাদেরকে বাস বার ই করতে হবে। তাহলে দেখেন এখান থেকে কারেন্ট বের করতে হবে, কারেন্ট থেকে আমাদের সেফটি ফ্যাক্টর দিয়ে একটা কারেন্ট বের করতে হবে। এটা জাস্ট ট্রান্সফরমার নেম প্লেট থেকে হোক। এই যে কনভার্সিং সিস্টেম গুলো প্রিয় ভাইরা, আসলে আমরা দিন শেষে অনেক দৌড়াদৌড়ি করি, মানে চাকরির জন্য হোক, কর্মক্ষেত্রে হোক, এটা করতে হচ্ছে। কিন্তু যদি আপনি সিকোয়েন্স অনুযায়ী না জানেন, তাহলে মনে করেন যে ইউনিভার্সিটি থেকে যেখান থেকে পড়েন না কেন, প্রফেশনাল এতই আপনি মজা পাবেন না। তো সিকোয়েন্স অনুযায়ী দিতে হবে। তো দেখেন এখানে একটা প্রশ্ন যে কেভিএ দিয়ে রাখছে, ট্রান্সফার আউটপুট দিয়ে রাখছে, আপনাকে এই বাসবার সাইজ ক্যালকুলেশন করতে হবে। তো আমরা করি সূত্রগুলো। দেখেন এই যে ভাই যেটা বললো টোটাল কারেন্ট পার স্কোয়ার মিলিমিটারের ডেন্সিটি, তাহলে একটা এরিয়া বের হবে, যেটা ভাই বলবো এই যে এরিয়া বের করেছি। তারপর হচ্ছে এরিয়াটা হচ্ছে 52 হয়েছিল, 52 তো আর ই থাকে না, আমরা 60 mm নিলাম। তারপর আমরা
আবার কি করলাম, এটা অ্যালুমিনিয়ামের জন্য নিলাম, কপারের জন্য নিলাম। এবার বের করতে করতে এক সময় আমাদের জানার ইচ্ছা হলো যে আচ্ছা এটাতে আপনার ডেনসিটি রো এর মান বের করে এগুলো আরো ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আমি বিশ্লেষণ আমার এটা তাহলে কয় কেজি লাগবে, এত ফিটে আমার কয় কেজি লাগবে, এত কেজি লাগবে, এটা কয় টাকার দাম। এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত হিসাব করতে হয়। দেখেন কয় টাকা দাম, এত টাকা, এত কেজি প্রয়োজন আমাদের 8.18 একটা বাসবার, তাহলে 4টা বাসবার নিয়েছি, যদি এগুলো 5টা বাসবার নিয়ে করতে হবে, তো আপনি জয়টা নেবেন করবেন। তাহলে 32.75 কেজি, যদি আমি 1600 টাকা কেজি, এটা ভেরি ভেরি করতে পারে, তাহলে আমার 52,409 টাকা। আপনি চিন্তা করেন, ইমাজিন করেন, এটা হচ্ছে আমাদের একটা ক্লাস। তারপর হচ্ছে এইগুলো আর্থিং গুলো আপনার কত দূর নাকি, সরি বাস, সরি বার গুলো আমরা কত দূর পর পর দিব, কিভাবে দিব, এটা বিভিন্ন স্ট্যান্ডার্ড অনুযায়ী, এনএফপি অনুযায়ী, এনএসসি নিরাপদ, আরএসসি অনুযায়ী কিভাবে সাজাবো, সেই জিনিসগুলো আমরা দিই। তো প্রিয় ভাইরা, আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন দিন শেষে কিন্তু আমরা অনেক কিছু শেখার চেষ্টা করি, কিন্তু এই যে দেখেন জাস্ট একটা এটা আমাদের ক্লাস, এটার সাথে আরো ডকুমেন্টস আছে। এটাতে টোটাল ছোট ছোট ব্যাখ্যাগুলো পাচ্ছেন, তারপর হচ্ছে নাম প্লেট থেকে, এবং হচ্ছে কেন, কয় টাকা কেজি, কত কেজি লাগছে, সব আমি পাচ্ছি, স্ট্যান্ডার্ড পাচ্ছি। তাহলে অলমোস্ট মানে আর এখানেই সব কভার হবে বিষয়টা এরকম না। অলমোস্ট একটা ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার জন্য আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যে কাজগুলো আমরা করি, আর শিখার তো শেষ নাই। শিখেন অনেক কিছু, অনেক কিছু শিখতে হবে আমাদেরকে। এটা যেমন সত্য, তেমন আমাদেরকে আমাদের জব ফিল্ডটার দিকে আমি সবসময় যেটা বলে থাকি, ভাই ওপর দিকে বেশি তাকান না, গোলটা ঠিক করতে হবে, আমি ওই জায়গা পর্যন্ত যাবো। কিন্তু আপনি স্টিল নাও যেখানে আছেন, যে আশেপাশে যে কাজগুলো হচ্ছে এগুলো আপনি প্রপার ভাবে পারতেছেন কিনা, বা আপনি এগুলো নিয়ে থিসিস করতেছেন কিনা, আমার মনে হয় এটা দেখা বেশি জরুরি আমাদের কাছে। আমার লাইফে আমি ফ্যাক্টরিতে প্রায় 12 বছর আমি জব করেছি। আমি ম্যানেজার হিসেবে ছিলাম গ্রুপ কোম্পানিতে। সো এইগুলোতে দেখেছি যে আসলে দিন শেষে যদি সিকোয়েন্সলি যদি আপনার কিছু শেখা যায়, তাহলে অনেক গেইন করা অনেক কঠিন, মানে খুব কঠিন কিছু না। আপনার একমত কিনা যারা এখানে সিনিয়র পার্সন আছে, যে আপনি আমার আমার মানে সেন্টেন্সটা এরকম যে ধরেন আপনি একটা ডাইং কোম্পানিতে আছেন। তো ডাইং কোম্পানিতে আশেপাশে যে রেসপন্সিবিলিটি গুলো আছে, এবং এটা থেকে আরো ভালো পজিশন, ধরেন আপনি সিনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে আছেন, বা হচ্ছে ইঞ্জিনিয়ার হিসাবে আছেন, বা জুনিয়র ইঞ্জিনিয়ার, বা আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে আছেন, বা ম্যানেজার হিসাবে আছেন। এইটার পরের যে ধাপটা বা আপনার যে রেসপন্সিবিলিটি, এগুলো প্রপার ভাবে আপনি পারেন কিনা, বা থার্ড পার্টির উপর বেশি নির্ভরতা, উনি যা করে দিচ্ছে তাই আপনি হু হু করতেছেন কিনা, এবং জুনিয়রদের প্রতি বেশি ডিপেন্ডেবল হয়ে যাচ্ছেন কিনা, যে ওই ছেলেটা যদি চলে যায় তাহলে এই কাজটা আমি কালকে আর কাউকে বা আমি নিজেও পারবো না, বা এটা এটা যে থার্ড পার্টি করে দিল, আমি মনিটরি, ভাই ভিতরে কি বলতেছে সেটা তো আমরা জানি। যে একটা থার্ড পার্টি একটা হিসাব নিকাশ করে যায়, আপনি যে ওটা জাস্টিফাই করবেন বা অ্যানালাইসিস করবেন, এটা বাংলাদেশে অহরহ কোম্পানি আছে যে তারা অনেকে বুঝে উঠতে পারে না। ওরা যা দিয়ে যায় ওদের কাছে জিজ্ঞেস করে যে একটা ডিবি বানাবো কি কি লাগবে, থার্ড পার্টি 3-4টার কাছে জিজ্ঞেস করে দেয়, উনি ওনার অ্যানালাইসিস করে। যদি আমার আপনার কাছে যদি সঠিক অ্যানালাইসিস থাকতো, তার কাছ থেকে নিব, কোনো সমস্যা নাই তো, কিন্তু আমার তো একটা ডকুমেন্টারি থাকবে যে এই বিষয়টা এরকম হবে। আপনারা একমত কিনা আমার সাথে, এই বিষয়গুলো কিন্তু হয় আমাদের। আমরা এরকম হবো না, আমরা প্রপার ভাবে কমপ্লায়েন্স অনুযায়ী ইঞ্জিনিয়ারিং এগুলা কাজগুলা করব আশা করি। তবে হ্যাঁ, আমাদের সমাজে বা আমাদের আশেপাশে অনেক এক্সপার্ট মানুষও আছে আলহামদুলিল্লাহ। আমি বলতেছি এক্সপার্ট যে না বা হ্যাঁ, এটা নিয়ে আমার ডিবেট নাই। আমি বলতেছি যে আপনার আমার জায়গাটা হবে প্রপার ভাবে সাজানো গোছানো, এবং হচ্ছে আপনার সিকোয়েন্স অনুযায়ী, দেন আমি আপনি সাকসেস, প্রিয় ভাইরা। তো যাই হোক, এখানে একটা সিকোয়েন্স সাজানো আছে আমার, যে প্রজেক্ট ভিজিট, রুলস, ডিজাইন, ইনস্টলেশন। ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? আমি একটু আজকে অসুস্থ, মানে আপনাদের কি কি শোনা যাচ্ছে না ডিস্টার্ব ফিল হচ্ছে? প্লিজ জি, শোনা আপনারা, যাচ্ছে, সমস্যা। আপনারা আমার গেস্ট, যদি খারাপ লাগে আমার খুবই ভালো, খারাপ লাগবে। তো আমি সবসময় একটা কথা বলি যে এইটা, যে ভাইয়া আমরা সমাজে বাংলাদেশে প্রেক্ষাপটে যেহেতু আমরা বাংলাদেশ নিয়ে চলতে হবে, বা বাইরের দেশে যাওয়ার সুযোগ থাকলে অবশ্যই যাব, সেখানে তো আর একটু আমাদেরকে সেখানেও প্রিপারেশন নিতে হবে বা সুন্দর করে আগাতে হবে ইঞ্জিনিয়ারিং সেক্টরে ভালো কিছু করতে গেলে। আর অনেকে বিদেশ, মানে বিদেশ চলে যাচ্ছে টেকনিক্যাল পার্সন ভালো কাজে, মানে এটাও একটা মানে প্রতারণার ফাঁদ, এবং হচ্ছে বুঝে সুঝে যেতে হবে। আমি সবসময় বলি যে আপনি বাংলাদেশে কিছু করতে পারতেছেন না, বিদেশে যে অনেক কিছু করতে পারবেন ইঞ্জিনিয়ার হিসাবে,
এটা এটা কিন্তু স্বপ্ন দেখাটা একটু রং। আপনার টেকনিক্যাল ইস্যুতে ভালো করে কাজ জেনেই যেতে হবে যেখানে যান। বিদেশিরা আরো এলোমেলো কাজ আপনার পছন্দ করবে না। যাই হোক, ধরেন এটা সাব স্টেশন থেকে আমি আলোচনা করি। সাব স্টেশন নিয়ে যেহেতু আমরা সবাই মোটামুটি একটু লড়াফেরা করি ছাত্র জীবন থেকে। তো সাব স্টেশনে ধরেন একটা ফ্যাক্টরিতে আপনি জয়েন করলেন, জয়েন করার পর 5-7 দিন আপনি 12 দিন ঘুরলেন, পরিচয় পর্ব হলো, জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট মনে করেন আপনার। এখন মজার বিষয় হচ্ছে যে 15 দিন পর বা 5 দিন পর থেকে আপনার কাজটা কি? আপনার ফোরম্যান বা ইনচার্জ যে আছে তাকে বলবে যে সোহেল সাহেবকে নিয়ে যান। হ্যাঁ, নিয়ে যে কি করবে? এখানে একটা চেয়ার দিবে, এখানে একটা টেবিল দিবে, আর কফি খাবেন, আর কাজ করতেছে আপনার টিম, আপনি মনিটরিং করবেন। বিষয়টা কি এরকম ভাইয়েরা? কি মনিটরিং করবেন আপনি? আপনি সাব স্টেশনের বাস পাচ্ছিলেন না, কোনো ক্যালকুলেশন জানেন না, কিভাবে করতে হবে সেটা জানেন না, কি ক্যালকুলেশন দেখবেন? এরকম হয় না বললেই চলে। যে ইউনিভার্সিটি আপনি পড়েন না কেন, আমরা হ্যাঁ একটু মেসেজ দিব ভাই, তাহলে আমি আমি সিকোয়েন্স অনুযায়ী আলোচনা করতেছি কিনা এটা বোঝা যাবে। একটু মেসেজ চ্যাট বক্সে একটু লেখালেখি করেন প্লিজ। তো বিষয়টা হচ্ছে যে এরকম হবে না। এখন সাব স্টেশনের পার্ট, ধরেন সাব স্টেশন বা লেআউট বা হচ্ছে যেটাই হোক না কেন, ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক গুলো, এখানে আপনাকে যদি যায় যে, যদি আপনি এরকম করেন যে কিছুই জানেন না, তখন আপনাকে যারা কাজ করবে যে টিম, এটা নিয়ে আসো, এটা করো, সেটা করো, কায়িক পরিশ্রমের কাজগুলো করানো শুরু হয়। আপনি কাজ করবেন, কোনো সমস্যা নেই, এটা খারাপ কিছু না। এখন এখানে না বুঝে কাজ, মনে করেন একজন, আমার যেমন আমার এক ফোরম্যান ছিল, প্রায় ওনাকে প্রায় 45,000 টাকা বেতন দিতাম। উনি ইন্টার পাস, অনেকজন ছিলেন, এরা অনেক ফ্যাক্টরিতে আছে, দেখবেন যে 45, 50, 60 হাজার টাকা হচ্ছে ওনার বেতন, আর ইঞ্জিনিয়ারের বেতন হচ্ছে 20,000, 30,000, 40,000 টাকা, যারা ওনার সাথে কাজ করে। এর কারণটা কি? এটা কারণটা হচ্ছে যে ইঞ্জিনিয়ার শুধু ইঞ্জিনিয়ারিং পাস করেছে, কাজগুলোকে আয়ত্ত করতে পারেনি, ওনারা কাজগুলোকে অ্যাচিভ করে, অর্জন করে ফেলছে। তো এখন ধরেন একটা ট্রান্সফরমার হবে, এখানে ট্রান্সফরমার রুম, এই ট্রান্সফার রুমের চারিদিকে কতটুকু জায়গা থাকবে, এখানে আলো কত থাকবে, এখানে ভেন্টিলেশন সিস্টেমটা কেমন হবে, কে মানে কেবল ক্যালকুলেশন গুলো কি হবে, আর্থিং কয়টা হবে ট্রান্সফরমারে, এই জিনিসগুলো কে বলবে? এগুলো তো আপনার কাজ, আপনি ইঞ্জিনিয়ার, এগুলোকে আপনাকে প্রত্যেকটা থিসিস করেন। এখন না যদি থিসিস করেন, দেখে দেখে যদি শুনেন যে ট্রান্সফরমারে 2টা আর্থিং দিল, আচ্ছা দেখলাম, এটা নোট করলাম, দেখে দেখে, তারপরে এটাতে 120 আলো লাইটার নোট করলাম, আর যে 30 দিল কেউ, 30টা নোট করলাম। এই যে আপনার ইঞ্জিনিয়ারিং বেসমেন্টটা আপনি দেখে দেখে কাজ শিখলেন, এইটা শিখলে, এই শিক্ষাটা শিখতে গেলে আপনার আপনার জীবন থেকে 5 থেকে 7 বছর, আমি যেটা মনে করি, চলে যায়। দেখবেন যে আমাদের সমাজে 5 থেকে 7 বছর, 10 বছর চাকরি করেছে, উনি সর্বোচ্চ, অনেকে আছে যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আর না হলে আপনার সিনিয়র ইঞ্জিনিয়ার, সর্বোচ্চ 10 বছর চাকরি করার পর বেতন 30 থেকে 40-এর মধ্যে। মানে এইটা অনেকেরই আছে, থেকে বেশিও আছে, অলমোস্ট এটাই আছে। দেখেন 10 বছর বা 7 বছর চাকরি করার পর যদি 40,000 টাকা বেতন থাকে, তাহলে ইঞ্জিনিয়ারিং পড়ে লাভ কি? এখানে তো বেতন থাকবে কম করে হলে আপনার 1 লাখ টাকা। আমাদের করতে হবে এটা। আপনি বললেন যে ভাই এরকম চাকরি তো পাওয়া যায় না, আপনি চাকরি কেমন কেমনে পাওয়া যাবে? চাকরি না পাওয়ার পিছনে আমাদের অনেক কারণ আছে। এই যে দেখে দেখে শিখে আপনি 7টা বছর, এই যে দেখে শিখবেন, আর হচ্ছে আপনাকে স্টাডি করবেন, আপনার বই, ইউটিউব চ্যানেল, আপনার চ্যাট জিপিটি, আদার্স, বিদেশে যে ট্রেনিং করবেন, বাংলাদেশে ট্রেনিং করবেন, এটা করতে হবে। আপনাদের আজকে আলোচনার প্রথমে একটা আমরা বাজ পাখিরই দেখেছিলাম, দেখছিলেন যে উনি আকাশে যখন উড়ে, তখন কিন্তু ট্রেনিং নিচ্ছিল যে কিভাবে আমি মাছটা ধরবো, তারপর শিকার করছে। তারপর আরেকটা ভিডিও আমরা দেখেছিলাম, যারা ছিলেন যে 2জন মানুষ তীর মেরেছে, তো তার লক্ষ্য বস্তুটা ঠিক আছে, কারটার মানে কি কতটুকু, যারা এক্সপেরিয়েন্স পারসন তারটা হচ্ছে বেশি আপনার মানে ফুটে গেছে এবং নির্দিষ্ট জায়গাতে টাচ করেছে, এটি ক্যালকুলেশন করে যে যে মারছে তারটাও হয়েছে। কিন্তু এক্সপিরিয়েন্স বিষয়টা, আর যখন আপনার থিওরিক্যালি যেহেতু শিক্ষিত, যেহেতু আমরা বা টেকনিক্যাল পারসন দুটো যখন ম্যাচ হয়ে যাবে, তখন এই রেজাল্টটা অনেক গুড হবে এবং প্রপার একটা আপনি গাইডলাইন দিতে পারবেন। তো প্রিয় ভাইরা, ট্রেনিং এবং হচ্ছে প্রপার গাইডলাইন অনুযায়ী যদি আমরা না আগাই, আমরা কখনো পারফেক্ট জায়গায় যেতে পারবো না। আপনি আর্মি দেখেন, আপনি বিভিন্ন আমাদের যে ট্রেনিং পার্ট গুলো, আমরা ইঞ্জিনিয়াররা কেন যেন মানে ট্রেনিং এর প্রতি যেমন খুবই দুর্বল।
এটা যে আমি আমার এখানে কোর্স করতে হবে এটা আবার কেউ হবে না। আপনি আমাদের এখানে কোর্স করিয়েন না, আপনি আমেরিকা যান, ইউরোপে যান। আমার কথা হচ্ছে যে ট্রেনিং পারফেক্ট ভাবে ট্রেনিং না নিলে বিপদ। আপনি দেখেন হুন্ডা, ধরেন যে আপনার একটা বাইক বাইক আছে আপনার বাসায়, ওই বাইকটা যদি আপনি সুন্দর করে প্রতিদিন ধুয়ে ধুয়ে মুছে আপনি এটা ম্যানুয়াল নিয়ে ঘাটাঘাটি করেন, পড়েন যে কিভাবে ড্রাইভিং করে কিভাবে করেন, গাড়িতে নিয়ে আপনি ড্রাইভ করলেন না, বা যারা জানে তাদের কাছে শিখলেন না, আপনি মানে কিয়ামত পর্যন্ত আপনি ওই ড্রাইভ ড্রাইভ করতে পারবেন না, জাস্ট ম্যানুয়াল পড়ে। তো যাই হোক, ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারটা এটা গড়ার জন্য আমি যেটা বলি, আহ, আমাদের রুলস রেগুলেশন জানা দরকার, ডিজাইন জানা দরকার। ইঞ্জিনিয়ারিং ভাষায় হচ্ছে ড্রয়িং, ড্রয়িং যদি না জেনে আপনি যান, ইলেকট্রিক্যাল, অটোক্যাড, বিভিন্ন প্রকার সফটওয়্যারের নলেজ গুলো অবশ্যই আমাকে জানতে হবে। তারপরে হচ্ছে কি, রুলস রেগুলেশন কি, আমাদের বিএনবিসি কি বলতেছে, এনএফএ কি বলতেছে, আইসি কি বলছে, এনএসসি কি বলছে, ব্রিটিশ স্ট্যান্ডার্ড কি বলছে, এই পার্ট গুলো যখন আপনি লাইনে পড়ে যাবেন, যেমন আমাদের কাছেই আছে বিভিন্ন ডকুমেন্টস গুলো, যে বিষয়ে যেটা প্রয়োজন কেটে কেটে আমরা 10 পেজ 100 পেজ করে রাখছি আমরা আপনাদের সুবিধার্থে, এগুলো স্টাডি করতে হবে। তো তারপরে হচ্ছে যখন আপনি প্রজেক্ট ভিজিট করবেন বা একটা কাজ করবেন আপনি মজা পাবেন, এবং হচ্ছে সব বিষয়গুলো আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে, প্রিয় ভাইরা। তো দেখেন প্রজেক্ট ভিজিট, ধরুন আপনি একটা সাবস্টেশন প্যানেল বা হচ্ছে আপনার প্যানেলের মধ্যে বা হচ্ছে সাবস্টেশনের মধ্যে আপনি ভিজিট করতেছেন, এখন আপনি কি ভিজিট করবেন, মানে আপনি কি দেখবেন সেখানে যে, যদি আপনার নলেজ, টেকনিক্যাল নলেজ গুড না হয়, আপনি ইঞ্জিনিয়ার ঠিক আছে, তো দেখবেনটা কি, আমাকে দেখতে হবে যে আউটলুকিং গুলো গুড আছে কিনা, সাফিসিয়েন্ট আলো আছে কিনা, এটা ভাঙা ওইটা ভাঙা, তারপর চারিদিকে সাফিসিয়েন্ট জায়গা না, তারপর হচ্ছে এনভায়রনমেন্টটা যেন কেন অনেক গরম, টেম্পারেচার লক্ষ্য করতে হবে। এইগুলো দেখার পরে যেটা করতে হবে আপনার টেকনিক্যালি, যে বাসবার ক্যালকুলেশন, বেকার ক্যালকুলেশন, সার্কিট ব্রেকার ক্যালকুলেশন সঠিক আর্থিং আছে কিনা, আপনার এখানে ম্যাট আছে কিনা, ফার্স্ট এড সাইন আছে কিনা, এসআরডি আছে কিনা, তারপর হচ্ছে আপনার ডেঞ্জার সাইন আছে কিনা, টিভি চেক লিস্ট আছে কিনা, এই যে বিষয়গুলো বলছি ধর, এই যে 4টা 5টা পয়েন্ট বললাম, আরো অনেক বিষয় আছে। আর এই বিষয়গুলোর ব্যাপারে যদি আপনার নলেজ না থাকে, আপনি দেখে দেখে শিখেন যে একটা টিভিতে কি কি মেনটেন করতে হয়, তাহলে তো আপনার অনেক সময় লেগে যাবে, প্রিয় ভাইয়েরা। যারা ইঞ্জিনিয়ার আছেন আমি আহ্বান জানাবো, যেখান থেকে হোক, অ্যাডভান্টেজ হোক, আদার্স কোনো প্রতিষ্ঠানে হোক, এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। আর শুধু যদি আপনি কাজ জানেন, যে আমি শুধু এটার কাজ জানি ভিতরের, কিন্তু অডিট বা হচ্ছে মেনটেন করার জন্য কি কি বিষয়গুলো আপনার জানেন প্রয়োজন, প্রয়োজন এটা জানেন না, তাহলেও কিন্তু ভুল করবেন। দুটাকে আপনার ম্যাচ করাতে হবে, হাতে কলমে কাজ আর এটার জন্য কি কি প্রপার ভাবে গাইডলাইন গুলো জানা দরকার, এই দুটো যখন ম্যাচ করবেন দেন আপনি সাকসেস। কেমন? তারপর হচ্ছে দেখেন এক্সাম্পল, মেন বেকার, ক্যাপাসিটি, মেন ইনপুট কেবল, নিউট্রাল, আর্থিং, মেন বাস বার কেবল, মেন লিঙ্ক বাস বার কেবল সিলেকশন, এগুলো জাস্ট আপনার কয়টা, মানে 6টা পয়েন্ট দিয়েছি, যে বিষয়গুলো আপনার ডিগ্রির মধ্যে দেখতে হবে, আরো অনেক বিষয় আছে। তারপর একটু আলোচনা এখন শুরু করতে যাচ্ছি, যে আমাদের আচ্ছা, আমাদের ট্রান্সফরমারের যে কানেকশন গুলো থাকে, এটা কি কানেকশন, এসটি তে কি আর এলটি তে কি, এটা হচ্ছে এবিসি লাইসেন্স বলেন, ভাইবা বলেন, এটা তো অনেক সময় করে, আমরা কিন্তু এটা গুলাই ফেলি অনেক সময়। দেখেন এখানে কি বলছে, স্টেপ ডাউন ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার ইন প্রাইমারি সাইড ইজ কানেক্টেড ডেল্টা কানেকশন, তাহলে প্রাইমারিতে আমার ডেল্টা থাকে, তারপর হচ্ছে কি আমার সেকেন্ডারিতে আমার স্টারে থাকে। এই যে কথাটা বললাম, এরকম বলার তো বা দেখা তো আমরা অনেক দেখি, কিন্তু আমরা তো অনেক ব্যস্ততার কারণে গুলাই ফেলি। কিন্তু শর্টকাট ভাবে মেথডটা আমি আপনাদেরকে বলতেছি, যে দেখেন রেড, ইয়েলো, ব্লু, 3টা লাইন, তো 3টা লাইন কি, ডেল্টা দেখেন 3টা লাইন, রেড, ইয়েলো, ব্লু, তাহলে এদিকে ডেল্টা, এদিকে আবার দেখেন রেড, ইয়েলো, ব্লু, নিউট্রাল, 4টা লাইন, এদিকে একটা রেড একটা কেবল, এদিকে আবার 2টা কেবল, ঘটনাটা কি? এদিকে হচ্ছে ভোল্টেজ হাই থাকে, কারেন্ট লো থাকে, কারেন্ট লো থাকে, আর এদিকে কারেন্ট হাই, ভোল্টেজ লো, তুলনামূলকভাবে সর্বোচ্চ 440 ভোল্ট, আর এদিকে আমাদের 33, আরো অনেক বেশি থাকে, 11 কেবি হয়। তাহলে দেখেন এই জন্য এই একটা বিগ পার্ট হচ্ছে কেবল ক্যালকুলেশন কারেন্ট,
কারেন্টের উপর ডিপেন্ড করে কারেন্টের সাইজ চেঞ্জ হয়ে যায়। তাহলে দেখেন এই পাশে যেহেতু আমার ইউজার পয়েন্ট টু 220 ভোল্ট আমাদের ইউজ করতে হয় সিঙ্গেল ফেজে, সেই ক্ষেত্রে 4টা লাইন দরকার। তো ডেল্টা থেকে তো আপনি 4টা লাইন বের করতে পারবেন না। তাহলে যেহেতু ডেল্টা লাইন থেকে আমরা 4টা লাইন বের করতে পারবো না, সেই ক্ষেত্রে আমার সেকেন্ডারিতে 4টা লাগবে। দেখেন স্টারে আমার 4টা, এই যে 1 2 3 আর হচ্ছে নিউট্রাল। তাহলে এখন এখন মামলা খালাস, যে আপনার এই জিনিসটাকে আর ভোলা যাবে না বা ভোলার কোনো সুযোগ নাই। বিষয়টা হচ্ছে যে এভাবে ছোট ছোট করে টেকনিক্যাল আরো টেকনিক্যাল বিষয় আছে, ওগুলো মনে রাখতে হবে। এখন আর একটা প্রশ্ন হতে পারে যে নিউট্রালের জন্ম কিভাবে হয়। নিউট্রালের জন্ম হয় একের অধিক, দুইয়ের নাকি দুইয়ের অধিক পয়েন্ট যখন একটা পয়েন্টে মিলিত হয়, তখন এই পয়েন্ট থেকে একটা নিউট্রালের জন্ম হয়। এটা হচ্ছে আপনার বিভিন্ন জায়গাতে কোশ্চেন করতে পারে। ওকে, তারপর থেকে অনেক অ্যাপ আছে, বিভিন্ন আছে, একটু শর্ট করে আলোচনা করি আজকে। তারপর দেখেন প্র্যাকটিক্যালে 500 কেবি ট্রান্সফরমার, কত ট্রান্সফরমার কি আমরা ড্রপ আউট ফিউজ কত সেট করবো, এটা হচ্ছে সূত্র। আমরা কারেন্ট বের করবো 500 জন্য, কে এর জন্য এটা √3 মানে এটা এলিমেন্ট 27 অ্যাম্পিয়ার কারেন্ট। মজার বিষয় না? 500 কেবি ট্রান্সফরমার 27 অ্যাম্পিয়ার কারেন্ট নেই, সেই জন্য এই কেবলগুলো অনেক চিকন হয়, এর পাশে এসে অনেক মোটা হয়। তো রিস্ক ফ্যাক্টর 1.25 ধরলাম, এটা চেঞ্জ হতে পারে 33 অ্যাম্পিয়ার। এখন আপনি 33 অ্যাম্পিয়ারের ফিউজ লিখে দিলেন একজনকে, 33 অ্যাম্পিয়ারের ফিউজ নিয়ে আসুন। এটা বাজারে প্রডিউস হয় না, কোনো কোম্পানি করে না। সো আপনার আমাকে এটা দেখতে হবে যে কোনটা বাজারে হয় বা কোনটা হয় না, কি আছে, কি আছে বাজারে। আছে 15 আছে, 10 আছে, 30 আছে, 40 আছে, এর বাইরে থাকতে পারে, জাস্ট এটা নোট। তাহলে আপনার মান বের হয়েছে 33। আপনি 33 জন 30 নিতে পারবেন না, আপনি 40 নিতে পারবেন, মানে এক ধাপ আপনি উপরে যেতে পারবেন, নিচে আসার কোনো সুযোগ নেই। এই কথাটা কেবলের ক্ষেত্রে, বেকারের ক্ষেত্রে, আপনার বাসবারের ক্ষেত্রে যেটা ক্যালকুলেশন করা হবে, নিচে আসা যাবে না, উপরে যেতে হবে। তারপরে দেখেন ট্রান্সফরমার দুটা পার্ট থাকে, প্রাইমারি সাইড আর হচ্ছে সেকেন্ডারি সাইড। এই সেকেন্ডারি এবং প্রাইমারি সাইডের যে থাকে আপনার কারেন্ট ক্যালকুলেশন আছে। আপনি জানেন যে কারেন্ট ক্যালকুলেশন আমাদের ট্রান্সফরমার কেভিএ থাকে, আমরা ইউজার পয়েন্টে কিলো ওয়াটে থাকে, ওয়াটে থাকে, এই জিনিসগুলো থাকে। সবসময় যখন আপনি কাজ করবেন আপনার কারেন্টের প্রয়োজন, ঠিক কেবল ক্যালকুলেশন, ফিগার ক্যালকুলেশন। সেক্ষেত্রে দেখেন একটা ট্রান্সফরমারের এত কেভিএ লেখা আছে, তাহলে এত কেভিএ কে আমাকে কারেন্টে কনভার্ট করতে হবে বিভিন্ন। তো দেখেন কেভিএ রেটিং √3 VI, এটা আপনি লিখতে পারেন। এখান থেকে আমি বের করলে দেখেন কারেন্ট বের করে যদি আমি সকল যে মান বসাই, তাহলে আমি এটা 5.24 পাইলাম সূত্র থেকে, যে মানগুলো বসে। তাহলে আর সিঙ্গেল ফেজে কি, সরি, সেকেন্ডারিতে কি পেলাম আমি, জাস্ট 415 বসে 139.1, এটা পেলাম। এই যে দেখেন এখানে 5.24, এখানে 1.3912, এটা বিশাল ডিফারেন্স না? তো এই ডিফারেন্সটা থাকার কারণে আপনি বুঝতে পারতেছেন যে এ পাশে কেবল সাইজ ছোট লাগে, এ পাশে মোটা। এখন এই যে ক্যালকুলেশনটা আমি যদি সূত্রতে না অ্যাপ্লাই করে শর্টকাট মেথডে করি, তখন কি হবে, কি বিষয় আপনাকে শর্টকাট অবশ্যই জেনে রাখতে হবে, যে আপনাকে এগিয়ে থাকার জন্য, কাজগুলো শর্টকাট করার জন্য। শর্টকাট মেথড কি, 0.0524 যদি কেভি এর সাথে গুণ দেন তাহলে হচ্ছে কারেন্ট বের হবে। তাহলে এই কারেন্ট আর এই কারেন্ট সমান। তারপর দেখেন 1.39 যদি আপনি গুণ দেন কেভি এর সাথে, তাহলে হচ্ছে আপনার কারেন্ট বের হবে। এটা এই সূত্র করতে গেলে অনেক সময় লাগবে, আপনি সূত্র করতে পারেন, মেন হচ্ছে সূত্রই। আর শর্টকাট গুলো আমি এগিয়ে থাকার জন্য বা খুব দ্রুত অ্যান্সার করার জন্য এটা প্রয়োজন। তাহলে আপনি ধরেন আপনাকে কেউ জিজ্ঞেস করলাম যে বলেন তো আপনি যে এততে কি হবে, তখন আপনি সবগুলো খাতা কলম নিয়ে এই ক্যালকুলেশনটা করলেন। ওকে, গুড। যদি আপনি এটা পারেন, তাহলে আমি কিন্তু আপনাদের একটু চেয়ে থাকবো, কি রে উনি তো চাকরি করেননি কোনোদিন, এটা কোথায় পেলেন? তো কোথায় পেলেন, তো এটা কোথায় পেলেন, এই সূত্র থেকে পাওয়া যায়। এই নমিনাল ভোল্টেজ বা স্ট্যান্ডার্ড মান বাসে
এই সূত্র থেকে এই মানটা বের করা যায়, এটা আমি দেখাচ্ছি নিচ্ছি। বা আরো এই বিষয়গুলো যদি আপনি, আমি দেখাচ্ছি, ভুলে যাবেন। এই এই যে আমাদের যে চ্যানেলটা আজকে সাবস্ক্রাইব করে আসলেন আপনারা, যারা আগে ছিলেন আর পরে যারা যুক্ত হয়েছেন তারা মিস করেছেন, আমাদের এই চ্যানেলে যাবেন, অ্যাডভান্টেজ বিডি। এই ছোট ছোট বিষয়গুলো আমাদের দেওয়া আছে, আরো প্রতিনিয়ত আমরা এগুলো দিচ্ছি। প্রায় 243টা ভিডিও আছে আরো। আমরা একটু ব্যস্ততার কারণে দিতে পারছি না, এই ছোট ছোট পার্ট করে 1 মিনিট 2 মিনিট করে এই পার্টগুলো আপনাদের জন্য দিব আমরা শিক্ষার জন্য। তাহলে বুঝতে পারতেছেন যে এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এখন আরেকটা বিষয়, আমরা যারা ইঞ্জিনিয়ার কি নিয়ে কাজ করি ফ্যাক্টরিতে বলেন তো, যে পাওয়ার সাইডে আমরা কাজ করি, এই মোটরটা এত কিলোওয়াট, এই ডিবিটা এত কিলোওয়াট, এই মেশিনটা এত কিলোওয়াট বা এত অ্যাম্পিয়ার, ওয়াট অর কিলোওয়াট। মেশিন গুলা কিলোওয়াট বা বড় লোড গুলা কিলোওয়াট, ছোট গুলা ওয়াট। মজার বিষয় হচ্ছে, আপনাকে ধরেন আপনার ফ্যাক্টরির ম্যানেজার বা আপনি বস বললো যে হোক যে 25 কিলোওয়াটের একটা মোটর ওই জায়গায় সেট করো, শেষ, আর কিছু কিন্তু বলবে না। আপনাকে স্টোর থেকে মালামাল উঠাইতে হবে, না না মালামাল না থাকলে এটার জন্য আপনাকে বাজার থেকে কিনে আনার জন্য পার্চেসকে বলতে হবে। এখন আপনি কি বলবেন? কেবল কত বলবেন, বেকার কত বলবেন? মজার বিষয় এটা না। তো প্রথমে দেখেন, আপনাকে 25 কিলোওয়াট যখন বলবে থ্রি ফেজে বা সিঙ্গেল ফেজে, তখন আপনাকে কেবল ক্যালকুলেশন করার জন্য কারেন্টের প্রয়োজন। তাহলে কারেন্ট বের করতে হবে। আর এই কারেন্ট বের করার জন্য থ্রি ফেজের সূত্র হচ্ছে পি সমান √3 VI cos θ। সেটা দিয়ে বের করতে পারেন। আর একটা বের করতে পারেন, কিলোওয়াটের সাথে 1.8 যদি গুণ দেন তাহলে আপনার থ্রি ফেজের কারেন্ট বের হবে। তাহলে ধরেন আপনি একটা পরীক্ষা দিতে গেছেন বা আপনি হাঁটতেছেন বসের সাথে, আপনি বললো যে আপনাকে এখন যদি সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে, √3 মান লাগবে, এতগুলো মান লাগবে। আর যদি আপনি কিলোওয়াটের সাথে জাস্ট আপনি 1.8 গুণ দেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন মানটা। আর সিঙ্গেল ফেজের ক্ষেত্রে কি, জাস্ট কিলোওয়াটের সাথে আপনি 5.68 আপনি গুণ দেন তাহলে আপনি সিঙ্গেল ফেজের কারেন্ট পেয়ে যাবেন। এই জিনিসটার জন্য আপনি বলবেন যে কি দরকার, আমি তো সূত্রে অ্যাপ্লাই করি পারতেছি। বা সূত্রে অ্যাপ্লাই তো কোনো প্রয়োজনই নাই। কারণ হচ্ছে যে আপনি যখন এসএলডি করবেন, একটা এসএলডি লোড অনেকগুলো লোড থাকে, আপনি তো যদি সূত্রে অ্যাপ্লাই করা শুরু করেন আপনি পারবেন না, আপনি ওটা অ্যান্সারই করতে পারবেন না। তো সেজন্য আপনাদেরকে যেটা আমি বললাম, এটা এই ইউটিউব চ্যানেলে আমি এটা সূত্রটা দেখাচ্ছি না আজকে, আজকে শরীরটা খারাপ আর সময় কম। এই যে এই 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 ভিডিওটা কষ্ট করে দেখবেন, যে কিলোওয়াট 2 kVA, এটাতে আমি যে হোস্টিং এ পরিচালিত আপনাকে ম্যানেজড বললাম ওয়ার্ডপ্রেস যে হোস্টিং আপনার ওয়েবসাইটের সূত্রটা পারফরম্যান্স উন্নত কিভাবে করার সূত্র জন্য থেকে একাধিক কোম্পানি সুপার পেয়েছি এবং ফিচার দেওয়া 5 পয়েন্ট হলো। পেয়েছি, হচ্ছে আমাদের এটা উদ্দেশ্য যে জানতে আমাদের হবে যে ইউটিউবে আপনাকে এটা অনেক আগের কিভাবে ভিডিও আমি ছিল, পেলাম। তো এটা এটা দেওয়া আছে, আপনি একটু দেখে নেবেন। এই ভিডিওটা জাস্ট 5-10 মিনিট 7 মিনিটের ভিডিও। এই এখানে ভিডিওতে আপনি কি স্যার ইয়ে আছে মানে কেবল সাইজটা কিভাবে বের করবো অ্যাম্পস থেকে কেবল সাইজটা? এটা একটু কষ্ট করে দেখে নেবেন। হ্যাঁ, আমি আর এটা আচ্ছা আচ্ছা, আলোচনা করলাম না। ঠিক আছে। বিভিন্ন এতি আলোচনা করি, আজকে এটা স্কিপ করলাম। মানে এটা খুবই গুরুত্বপূর্ণ এসএলডির জন্য বা প্রতিনিয়ত কাজ এবং চাকরি বাকরি থেকে একটু এগিয়ে থাকার জন্য। তারপর বাসবার দেখেন, বাসবারের তো আপনাকে তো বললামই যে ওই তিনটা থিকনেস গুণ করে ডেনসিটি দিয়ে গুণ করলে এটা হবে হচ্ছে আপনার কপারের ডেনসিটি 1.55 আর হচ্ছে অ্যালুমিনিয়ামের ডেনসিটি 1.09। এখন আমাদের যে আশেপাশে যে বিল্ডিং বলেন বা রুম বলেন বা ফ্যাক্টরি বলেন, সেগুলো ফ্যান লাইট সেট করতে হবে। এখন মজার বিষয় হচ্ছে, ফ্যান লাইট আমরা কিভাবে সেট করি? আমরা রুমে গেলাম, মনে হলো যে এখানে একটা দিলে ভালো হয়, এখানে একটা দিলে ভালো হয়, এখানে একটা দিলে ভালো হয়, দিয়ে দিলাম, এখানে একটা দিলে ভালো হয়, এখানে একটা দিলে ভালো হয়, এরকম যার যেটা মন। এখন একটা ইঞ্জিনিয়ার হিসেবে আসলে এটা কোনো কাজ না। কাজ হচ্ছে এই রুমটা প্রপার ভাবে আপনাকে ক্যালকুলেশন বা মেজারমেন্ট করাটাই উচিত। আমি বললাম যে ভাই এটা তো না করে যদি চলতেছে, না করে তো আপনি চলবেনই। আপনি দাঁত না ব্রাশ করেও যদি বছরের উপর আপনি চলেন তাও চলতে পারবেন। ব্রাশ করবেন কি করবেন না এটা আপনার। আপনি চুল না কাটলেও মানে বড় বড় চুল নিয়েও ঘুরতে পারবেন। এখন প্রপার ভাবে কমপ্লায়েন্স বা হচ্ছে টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং কাকে বলে, ওই অনুযায়ী যদি আপনি না চলেন তো না চললে এক সময় দুর্ঘটনা ঘটবে, বা আপনি যে একটা ফ্লেভার, ইঞ্জিনিয়ারিং ফ্লেভার, সেটা পাবেন না। তো যাও, প্রথমে কি দেখতে হবে, একটা রুমের এখানে লাইট সেট করব কিভাবে করতে হবে, দু একটা ভাই একটু বলেন তো আমাকে। ধরেন এই রুমটা আমার, আমি লাইট সেট করব কি কি, মানে কি পয়েন্টটা কি, কোন কি ধরে আলোচনা
আমি কাজ করব। ভাই প্লিজ কেউ একটু বলেন। আসসালামু আলাইকুম। প্রথমে রুমের আমার এরিয়াটা জানতে হবে আর কি। এরিয়া অনুযায়ী দেখা যাচ্ছে যে আমাদের হলো আহ ওই বিএনবিসি যেভাবে নির্দেশনা আছে যে এত স্কোয়ার মিটারের জন্য বা এত ফিটের জন্য কত কত ওয়াট লাগবে সেইভাবে আমাদেরকে এটা অ্যাপ্লাই করতে হবে। থ্যাংক ইউ ভাই। আর কোন ভাই, আর কেউ কিছু বলবেন? আমি, ভাইয়ের উত্তরটা খুবই চমৎকার হয়েছে, তবে আমি বলবো যে প্রথম কি পয়েন্ট, হয়তো আপনি সেই লাইনে গিয়েছেন, তবে জাস্ট একটু আরেকটু আমরা যুক্ত করে দিই যে প্রথম যদি কি পয়েন্ট বলেন আপনি, তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তার থেকে যেটা গুরুত্বপূর্ণ, এটা কি রুম, এটা কি রুম, প্রথমে কি দিয়ে প্রশ্ন করতে হবে যেটা ক্লায়েন্ট। ধরেন এটা এটা অফিস রুম, আমার এটা অফিস রুম। অফিস রুমের স্ট্যান্ডার্ড অনুযায়ী, মানে স্ট্যান্ডার্ড, ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী কত লাক্স এখানে থাকতে হবে। দৈর্ঘ্য প্রস্থ তো আছেই, এটা তো বের করতে হবে। এই রুমটা অফিস রুম, আমি, আপনি ধরেন আপনার আপনার অফিসে গেছি, রুমে গেছি, ভাই এটা কি, কি রুম, এখানে কি করবেন? ভাই এটা অফিস রুম। তখন আমাকে ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড গাইডলাইনে যেতে হবে, যে বিএনবিসি জানেন, জান যে এখানে বিএনবিসির বাসায় কত লাক্স আলো প্রয়োজন, 300 লাক্স আলো প্রয়োজন। আচ্ছা, এটা কি রুম কেন বলেছি? এই যে 300 লাক্স বলতেছেন, এটার উপর ডিপেন্ড করে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে কিন্তু আপনার এটা লাইট সেট করতে হবে। এটা যদি কাটিং সেকশন হয়, ধরুন কাটিং সেকশনে 700 লাক্স প্রয়োজন আলো, তাহলে আপনি 300 লাক্সের জন্য যে লাইট সেট করেছেন, 700 লাক্স যদি পেতে চান, সেটা পাবেন? পাবেন না। তাহলে এটা কি রুম, সেটার উপর ডিপেন্ড করতেছে আপনার কয়টা লাইট দিবেন, কত ওয়াটার লাইট দিবেন, এটা ডিপেন্ড করতেছে প্রিয় ভাই। প্রথমে আপনাকে জিজ্ঞেস করতে হবে, ধরেন আপনি একটা এতে গিয়েছেন ফুটবল খেলার, এখানে গেছেন, তারা কিভাবে অ্যানালিসিস করে যে এখানে আমার স্ট্যান্ডার্ড খেলার জন্য আমার কত মানে লাক্স আলো পড়তে হবে ফিল্ডের মধ্যে, যেন আমার প্লেয়াররা মানে সাফিসিয়েন্ট আলো পায়, দিনের মতো খেলতে পারে। তখন বলবি এত, ওই অনুযায়ী আপনার তখন হচ্ছে আপনার চারিদিকে আমার লাইট সেট হবে ওই অনুযায়ী, মানে দৈর্ঘ্য প্রস্থ অনুযায়ী না। তখন দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে আপনার এই যে এখানে আলো আসতে আসার জন্য আপনার যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনের জন্য একটা প্যারামিটার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ, আরো অনেক প্যারামিটার আছে। ভাই কথা বোঝা গেছে বড় ভাই? তরিকুল ভাই নাকি বলছিলেন? হ্যাঁ, জি, এটা একটু বুঝতে পারছি। থ্যাংক ইউ। মানে আমি ওয়েলকাম, আমি আপনাদেরকে, অবশ্যই আমরা তো সবাই এখানে ইঞ্জিনিয়ার, আমি অনেক কিছু বেশি কিছু জানি, বিষয়টা এরকম না, জাস্ট এগুলো নিয়ে লাড়াঘাটা করি। আর আপনাদের মতো ভাইদের সাথে এই মাসে দুই একজন বসার সুযোগ করে দেয়, এই যে ডিসকাশন মাধ্যমে আপনাদের কাছ থেকে আমি অনেক কিছু নিই, দিয়ে সবাইকে বিলি করা আর কি, এটাই হচ্ছে আমার কাজ। দেখেন, এই যে ভাই যেটা আপনারা বললাম, প্রথমে কি দেখেন, এই সূত্রটা বিএনবিসি দিয়ে নাও। প্রথমে তরিকুল ভাই যেটা বলেছিল কি, যে এরিয়া লাগবে, গুড, আমার এন সংখ্যক লাইট লাগবে, কি জানতে হবে? ই, ই কি, নাম্বার অফ লাইট রিকোয়ার, এন এর মান, এন এর মান। আর ই এর মান হচ্ছে এটা কি, রিকোয়ার লাক্স লেভেল, যে কথাটা বললাম। এই যে ভাই প্রথমে প্রশ্নটা আপনার, যে আমার এই রুমটাতে কত লাক্স স্ট্যান্ডার্ড, একটা গেল। তারপর কি, রুমের এরিয়া, বড় ভাই যেটা বলছিলেন, রুম এরিয়া লেন্থ ইন্টু উইথ মিটারে, এর মানটা নিলাম, বসালাম। তার এফ মানটা, এফটা কি, এফটা হচ্ছে দেখেন, লুমেন আউটপুট অফ ইচ লাইট, প্রতিটা লাইটের লুমেন কত, এফ এর মান পেলাম। ইউ, ইউ এর ইউটিলাইজেশন ফ্যাক্টর মান বসাতে হবে, মেনটেন্স ফ্যাক্টর মান বসাতে ম্যানুয়ালি, আর যদি আপনি সফটওয়্যার দিয়ে করেন তো ভিন্ন হিসাব। এখন মজার বিষয় দেখেন, যে এই যে এখানে বলছে লুমেন আউটপুট অফ ইচ লাইট, প্রত্যেকটা লাইটের লুমেন কত। যে লুমেন, লুমেন আর লাক্স দুই জিনিস। লুমেন হচ্ছে প্রত্যেকটা লাইটের যে আলোটা নির্গত হওয়ার ক্ষমতাটা, আর লাক্স হচ্ছে আমরা যে আউটপুটটা পাই সেটা। লুমেন এবং লাইট যদি পার্থক্য, তাহলে লুমেন পাবো কোথায়? লুমেন পাবো লাইটের ম্যানুয়ালে বা ডাটা শিটে। একটু আমি আপনাদেরকে, আসলে আলোচনা করলে আমার মন ভরে না, যে মনে হয় যে সব আলোচনা করি একসাথে, কিন্তু সময় স্বল্পতার কারণে একটু স্কিপ করতে হয়। আমি মানে
ফ্রি সেমিনার আমি শিখাবো না, শুধু এরকম না। আমার মনে হয় যে সব যদি আমি একদিনে আপনাদেরকে আলোচনা করতে পারতাম আমার আরো ভালো। দেখেন, আমি যেটা বলতেছি এই জিনিসগুলা আসলে ইজিলি আপনি বের করা খুব মুশকিল হয়। এই লাইটটা এত ডায়ামিটার, ইনপুট পাওয়ার হচ্ছে 31.8, লুমেন টোটাল লুমেন ফ্লাক্স হচ্ছে আপনার 4580, তারপর লুমেন ইফিসিয়েন্সি পার ওয়াটে 144। তাহলে দেখেন এই লাইটটার এটা বিশ্লেষণ ওরা দিয়ে রাখছে। এখানে আরো কিছু আছে, সিআরআই ভ্যালু কত, অনেক কিছু আছে, ওগুলা ওগুলা আমরা তারপর হচ্ছে যে কে মানে টেম্পারেচার কেলভিন, এত কেলভিন বলতে কি বোঝায়, এগুলো নিয়ে আলোচনা আমরা আমাদের এতে খুব সুন্দর করে আলোচনা করি আর কি, কোর্সে যখন আলোচনা করি। এখন এগুলো আলোচনা করতে গেলে অনেক রাত হয়ে যাবে। তো দেখেন 31.8 ইন্টু আপনার কত 144, এটা গুণ করলে 45, 4500 না, হ্যাঁ 4579 সামথিং হয়, আমি এটা করছিলাম। তো এটাকে 4580 ধরা হয়েছে, এটা ধরতেই পারি আমরা, কোনো সমস্যা নেই। তাহলে বুঝতেছেন এই লাইটের নির্গত হওয়ার ক্ষমতা ওয়াটের সাথে পার ওয়াট কত। এখন যদি আপনার কথা প্রশ্ন করা হয় যে 1 ওয়াট সমান সমান কত লুমেন, লুমেন আলো দিতে পারে, কে বলতে পারেন বলেন তো? এটা প্রশ্ন, এটা নিয়ে কাজ 100 করেছেন তো? 144। আচ্ছা, 144। এখন এই এইটার জন্য 144 ভাইয়া, জি কিন্তু ভাইয়া। মনে করেন ওয়ালটন কোম্পানি, ওয়ালটন কোম্পানিতে 150 দিতে পারে ক্ষমতা, নাহলে 140 দিতে পারে। এটা তো ওর ওর ব্যাপার, ওর ও তো ক্যাটালগ বলে দেখতে দিবে। হবে তাহলে ভাইয়া, ওই ক্যাটালগ দেখতে হবে। হ্যাঁ, তখন কি হবে যে লুমেনটা কমে যাবে না বা বেশি হয়ে যাবে না? জি। দেখেন এই ওয়াটটা যদি আমি 31 ওয়াট দিয়েছি, আমি যদি 18 ওয়াটের লাইট সেট করি তাও কমে যাবে। তাহলে দেখেন, যেখানে আপনি একটা রুমে যদি 4টা লাইট দেন 18 ওয়াটের, যদি আপনি সাফিসিয়েন্ট আলো না পান মানে 300, তাহলে বুঝতে হবে যে এখানে তার আরো ওয়াট বাড়াইতে হবে, না লাইট সংখ্যা বাড়াইতে হবে। যেদিকে একটা কনসিডার করতে হবে আপনাকে, না না, কথা বোঝা গেছে? যে আপনার এই শুধু যে লাইট সংখ্যা হলে হবে তা না, লাইটের ওয়াটের উপর ডিপেন্ড করতেছে আমার এই ইগুলো। এখন এই প্রশ্নের উত্তরটা হচ্ছে 120 থেকে, কেউ যদি আপনাকে প্রশ্ন করে করতেই পারে, 120 থেকে 160 বা 50 আপনি বলবেন যে এই টাইপের মধ্যে হতে পারে। আর আপনি যদি আরো সাফিসিয়েন্ট বা পারফেক্ট অ্যান্সার নিতে চান, যে কোম্পানির লাইট নেবেন সেই কোম্পানির ডাটা সেট আপনি চেক করবেন, মানে বেস্ট অ্যান্সার। ঠিক আছে? আর বা আপনাদের কাজ ক্ষেত্রে এটাই হচ্ছে বিষয় যে 120 থেকে 150 বা 60 পর্যন্ত হতে পারে। আর যদি আপনি পারফেক্ট ভাবে অ্যাকচুয়াল ডাটাটা নিতে চান, তাহলে আপনি যে কোম্পানির লাইট নেবেন বা ইউজ করবেন সেটা ডাটা সেটা অ্যানালিসিস করবেন, শেষ। 1 মিনিটে আপনার খতম ভাইয়া। এখন আমরা এখানে আসলাম, দেখেন আমরা কি করি, এগুলো প্রত্যেকটা ডাটা গুলো এখানে যদি আপনি খালি এরিয়া বসাবেন, লেন্থ উইথ এরিয়া, তারপর হাইট, মাউন্টিং হাইট আছে, তারপর রুম এরিয়া আছে, ইনফ্লেশন ফ্যাক্টর, এগুলো বসালেই যে দেখেন এলইডি লাইট 18 ওয়াটের, এখানে লুমেন হচ্ছে 120, 2160 টোটাল। এই যে বিষয়গুলো বসে আমরা 6টা লাইট পেয়েছি room এ। এটা কি রুম? এই যে ইন্টার দা রিকোয়ার্ড লাক্স লেভেল হচ্ছে 300। ধরেন এখানে 6 পয়েন্ট আছে আপনার 2, যদি আমরা 10.2 দিই দেখেন কি হয়, এখানে লাইট গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে ইগুলো আমরা ম্যানুয়ালি তো দেখাই, তারপরে এক্সেল শিট করে আপনাদেরকে এক্সেল শিট গুলো প্রোভাইড করি। প্রিয় ভাইরা, তো এখান থেকে আমি কুইট করলাম। এখন মজার বিষয় হচ্ছে আরেকটা, যে আচ্ছা লাইট যে আপনি সেট করবেন এখানে, এই লাইট গুলো যে সেট করবেন, 6টা লাইট, এই যে ধরেন এই রুমটা আমার ক্যালকুলেশন, কেমনে সেট করবেন, ওয়াল থেকে কতটুকু হবে, একটা থেকে একটা লাইটের ডিস্টেন্স কতটুকু হবে, এটার জন্য আপনাকে যেতে হবে আমাদের একটা প্রেজেন্টেশন, একটু হালকা করে দেখে আসি। আজকে ক্যাডে আলোচনা করা যায়, এগুলো সুন্দর করে আমি দেখাই। আজকে অন্তত আমি ক্যাডে যাব না, আপনাদের কাছ থেকে ই করতে চাচ্ছি যে আমার শরীরের অবস্থা খুবই খারাপ, যতটুকু শর্ট করা যায় আজকে কথাবার্তা। আহ আমরা মেবি এটা আচ্ছা পাইছি, এটা একটু আলোচনা করে আপনাদের কাজে আসবে। আপনি একটা রুমের এটা দেখেন মেজারমেন্ট, 6টা লাইট, 6টা লাইট কিভাবে বসাবেন, এখানে ধরেন মিটারে আপনার
আপনার কত 6.2। কয়টা লাইট আমার? 3টা লাইট। 3 দিয়ে ভাগ দিবেন, 3 দিয়ে ভাগ করলে 6.02 আপনি মান পাবেন। তাহলে একটা লাইট থেকে এই একটা লাইটের দূরত্ব হবে 2.06 গেল। যে মানটা পাবেন আবার ওটা 2 দিয়ে ভাগ দিবেন, তখন পাবেন আপনি 1.03। এই ওয়াল থেকে এই ওয়ালের ই হবে 1.03। একটা ডাটা শেষ। এটা এটা কেন, এটা আমি আপনাকে বুঝিয়ে দিব একটু পরে। এখন এই পাশে নেন, এই পাশে সারি কয়টা? একটা, দুইটা। তাহলে যে মানটা হবে এটা 2 দিয়ে ভাগ দিবেন, 2 দিয়ে ভাগ করে একটা লাইট থেকে আরেকটা লাইটে 1.85। এখন এই দিকে আর এই পাশটা কতটুকু হবে? আবার যে মানটা হবে সেটাকে আপনি 2 দিয়ে ভাগ দিবেন, সেটা হবে 0.09 মিটার। এটা হবে এটা। তাহলে দেখেন স্কোয়ার ভাবে মিলে গেল আমার। ওকে, এখন কি বিষয়গুলো কনসিডার করতে হবে? আর বিষয়গুলো কনসিডার করতে হবে যে আপনি ফ্যানের নিচে যেন না হয়। ধরেন এমন ভাবে দিয়েছেন এটা ফ্যানে একটু বেঁধে যাচ্ছে, তাহলে একটু হালকা এদিকে সরান, এদিকে সরান। এটা আপনি ট্রেনিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি ফ্যান বা শ্যাডো তৈরি না হয় তাহলে কোনো সমস্যা নেই। এখন দেখেন এটা কেন করতেছি। একটা টেবিল ধরেন, এখানে বসার টেবিল বা যার টেবিল, বা এখানে একজন টেবিল হতে পারে, এখানে একজন টেবিল হতে পারে। এখান থেকে লাইটের আলো পাবে, এখান থেকে লাইটের আলো পাবে, আর এখান থেকে লাইট পাবে। দেখেন এখন যদি মধ্যখানে বলি, এইখানে যে মানুষটা বসে থাকবে উনি এখান থেকে যে আলো পাবে, এখান থেকে আলো পাবে সিকোয়েন্স। তাহলে এবারে ওয়ার্কিং এরিয়াতে আমার 300 লাইট লাক্স আলো থাকতে হবে। তাহলে অলমোস্ট 290, 285, 310 এভাবে কিন্তু এভারেজ আপনি পেয়ে যাবেন পেবেন। এটা হচ্ছে একটা সিস্টেম, এভাবে আপনাকে বের করতে হবে। যদি এগুলোর ব্যাপারে কারো কোশ্চেন থাকে, যদি না বুঝেন বা ই থাকে আমাকে করতে পারেন, বা আমরা সময় দেবো আপনাকে কোশ্চেন করবো। তো লেআউট গেল। এখন এসএলডিটা খুবই খুবই একটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে কেউ এসএলডি পারেন? কেউ আছেন আজকে? মানে কেউ এসএলডি পারেন আছেন এরকম? জি, হালকা হালকা পারা যায়, পারি আর কি। আচ্ছা, কে ভাই যেন? আমি আব্দুল জলিল ভাই, মোহাম্মদ আব্দুল জলিল ভাই, থ্যাংক ইউ। তাহলে আপনার সাথে একটু ডিসকাস করবো। আমি আমার ভাষায়, আমি যেহেতু এসএলডি নিয়ে কাজ করেছি, এই ড্রয়িং গুলো আমার অনেকগুলো বা এখনো করতেছি, যে একটা এসএলডি জানা ইঞ্জিনিয়ার, শুধু এসএলডি জানা পারফেক্ট। মনে করেন যদি 300 অ্যাম্পিয়ার বা 200 অ্যাম্পিয়ারের একটা কোম্পানি হয়, উনি পারফেক্ট ভাবে উনি এসএলডি করে দিতে পারে। এরকম ইঞ্জিনিয়ার বেতন কত জলিল ভাই বলুন তো? শুধু এসএলডি জানে, কিছু জানেন, অটোমেশন জানেন না, কন্ট্রোলিং জানেন, কিছু জানেন। ধারণা আছে আপনার? না, এটা এটা ধারণা নাই। তা আপনি কিভাবে কাজ করেন এটা নিয়ে? মানে এমনি কাজ করেন ফ্যাক্টরিতে? না, অন্য ফ্যাক্টরিতে না, আমি অন্য জায়গায় কাজ কাজ করি, তো সেজন্য এটা শিখতে হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমি এই যে স্টিল নাও যখন বসে আছি, আমার কাছে দুইটা রিকোয়ারমেন্ট আছে যে এসএলডি জানা ইঞ্জিনিয়ার। অল মোস্ট যদি একজন ভালোভাবে মনে করেন অডিট ফেস করেছে বা পারফেক্ট ভাবে, 35,000, 30 থেকে 35,000 টাকা বেতন হবে যদি উনি পারফেক্ট ভাবে এসএলডি জানে। কারণ এসএলডি মানে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম না, শুধু না। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অর্থটা হচ্ছে সিঙ্গেল লাইনে বুঝানো। ধরেন এই যে দেখেন, একটা ফ্যাক্টরির টোটাল লোড ক্যালকুলেশন, টয়লেটে কত লাইট, বাউন্ডারি লাইট থেকে কোন মেশিনে কত খাবে, কত কেবল আমাকে দিতে হবে, কত বারবার দিতে হবে, কত আপনার এখানে মানে এই পারফেক্ট ভাবে কোন কোন ডিভাইস থাকবে, কেন এটা নাই, এই অ্যানালাইসিস গুলো সবগুলা ক্যালকুলেশনের নামই হচ্ছে এসএলডি। একমত কিনা জলিল ভাই? হুম। জি, এটা তো একমত, একমত, একমত। আচ্ছা, কারণ এখানে তো লোড ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে যে ওনার টোটাল যে সুইচ গিয়ারটা, সেটা তাকে সেট আপ দিতে হবে। টোটাল হ্যাঁ সুইচ গিয়ার, বাসবারের তার থেকে শুরু করে এভরিথিং। এই যে দেখেন, আপনারা যারা বিগিনার তাদেরকে বলতেছি, এই যে এই যে দেখেন কত পৃষ্ঠ পেজ এটা আমরা আছি। এই যে দেখেন, একটু দেখেন, এই যে এটা একটা ফ্যাক্টরি এসেলি, এর পাওয়ার লোড কত, এটা আমার অ্যালায়েন্সে যখন চাকরি করতাম এটা আমার হাতে পাওয়া। এটা হচ্ছে আপনার টোটাল পাওয়ার হচ্ছে উম বলে দিচ্ছি অনেকদিন আগের, ওই জন্য 33 কেভি। এটা প্রায় 300 কিলোওয়াট, 3,000 কিলোওয়াট মতো আর কি, 33 কেভি লাইন ছিল এটা মেবি। তো যাও, দেখেন এই যে যে আপনি এইটাই দেখেন, এখান থেকে 33 কেভি থেকে শুরু করলে আবার ট্রান্সফরমার দুইটা, আবার এখানে কত বড় এসে। এখন এই এসএলডিটা যদি আপনি সূত্র বসে করা শুরু করেন, তাহলে আপনার 6 মাসও আপনি পারবেন কিনা সন্দেহ। জলিল ভাই একমত কিনা আমার? যে শর্টকাট যদি আপনি
না বুঝেন? জি আচ্ছা, জি 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 জি, একমত দেখেন একমত। এই যে এই প্রত্যেকটা একটা এসএলডি একটা কিন্তু ডিবি, বুঝলেন, এমডিবি বা এসডিবি যেটা বললেন, এটাতে দেখেন তো 108টা আমার লোড আছে। এটা 108টা, এই যে 108। আর প্রত্যেকটাতে কি করতে হবে, কেবল কত, কোন মেশিনে কত কিলোওয়াট, কোন অ্যাডজাস্ট ফ্যানে কত, সবগুলো হিসাব করে আপনার মেন এখানে সেট করতে হবে, বাসবার টাসবার থেকে শুরু করে। এভাবে টোটাল গুলো ওই যে যতগুলো দেখাচ্ছি এগুলো সেট করে আপনাকে আসতে হবে সাব স্টেশনে। এখন আপনি যদি একটা ডাইং মেশিনে মনে করেন 300 কিলোওয়াট লেখা আছে বা 300 অ্যাম্পিয়ার, এটা অ্যাকচুয়াল লোড কতটুকু, কতটুকু খাবে, কতটুকু কনসিডার করবে, সেখানে কেবল ক্যালকুলেশন কিভাবে করবেন, সেখানে বাস আপনার বেকার ক্যালকুলেশন কিভাবে করবেন, আপনি ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন কিভাবে করবেন, এগুলো যদি না জানেন তা ভাই আপনি সিঙ্গেল ডায়াগ্রামে লিখবেনটা কি, বুঝেন? সেই জন্য দেখেন একটাই দেখায় আপনাকে লোড ক্যালকুলেশন নিয়ম দেখায়, যে সবসময় নিয়ম নিয়ম হচ্ছে এটা, নিচের দিক থেকে মেশিনে যত মনে করেন 345 কিলোওয়াট, এই যে বলছেন 345 কিলোওয়াটের জন্য কেবল কতটুকু সেট করতে হবে, এটাও নাই। আর্থিং কেবল কত দিতে হবে, আপনার বেকার কত দিতে হবে, বাসবার কত দিতে হবে, তাহলে দেখেন নিচের দিক থেকে উপরে উঠতে হয়। এভাবে এভাবে একটা বের করলেন, এটা বের করলেন, এটা বের করলেন, সবগুলা বের করার পরে আপনাকে এই ডিবির মেন বেকার সেট করতে হবে। তাহলে চিন্তা করেন, যদি আপনি সিকোয়েন্স না জানেন তারপরে আপনি এভাবে করতে করতে একটা আসবে আপনার সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন ড্রপ আউট থেকে শুরু করে, এই যে আমি আজকে শুরু করেছিলাম ড্রপ আউট, সিটিপিটি, ভিসিবি, তারপর হচ্ছে আপনার ট্রান্সফরমার, এই যে সিকোয়েন্স গুলো কি দেওয়া আছে এজ বিল আপনার কোম্পানিতে, এবং আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে যে কেবলটা আমি এখানে ইউজ করেছি অডিট পাস করার জন্য, মনে করেন কোম্পানি করা করা আছে আগে থেকে, এটা হচ্ছে পারফেক্ট কিনা, এইটাও ক্যালকুলেশন করতে হবে যে এসএলডি করবে। যদি এটা পারফেক্ট না হয় সেটা চেঞ্জ করে পারফেক্ট করতে হবে। শুধু যে আপনি এসএলডি মানে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দাগ টানলেন, বিষয়টা এরকম কিন্তু না। মানে তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে একটা এসএলডি জানা ইঞ্জিনিয়ার মানে হচ্ছে কোন মেশিনে কত খাবে, অ্যাকচুয়াল লোড কত হবে, তারপর ডাইভার্সিটি লোড কত হবে, ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন, টোটাল বিষয়গুলো যদি আপনি জানেন দেন আপনি একটা পারফেক্ট একটা এসএলডি করতে পারবেন। তাহলে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই জানা জরুরি, প্রিয় ভাইরা, আপনাকে অবশ্যই এগুলো জানতে হবে। তো তারপর হচ্ছে আপনি এলপিএস ডিজাইন, এলপিএস ডিজাইন এই এটাতে আপনার প্রয়োজন কিনা কিভাবে বুঝবেন, এটা বিএনবিসি তে একরকম বোঝা যায়, এনএফপিএ তে বোঝা যায়। বিএনবিসি তে বলতেছে রিস্ক ইন্ডেক্স যদি আপনার 40 40 হয়, 40-এর উপরে, তাহলে এটাতে এলপিএস প্রয়োজন। এনএফপিএ তে বলতেছে যে 75 ফিট যদি হয় তাহলে যে ক্লাস 1 ম্যাটেরিয়াল ইউজ করতে হবে, আর 75 ফিটের বেশি হলে ক্লাস 2 ব্যবহার। এটা হচ্ছে, এই দুটা প্যারামিটার দিয়ে আপনাকে এটা জাস্টিফাই করতে হবে যে এটা আপনার প্রয়োজন কিনা। আর অনেক বিষয় আছে, তো দেখেন এটা একটু আমি আপনাদের ডাটা একটু যাই, যে আমরা কিভাবে আলোচনাগুলো আপনাদের সাথে আমরা করবো বা করি। এটার জন্য যেটা করি, এখানে আমাদের হিউজ পরিমাণ ডাটা গুলো আছে। এই ডাটা গুলো ছোট ছোট করে দেখেন, বিএনপিসি কিন্তু অনেক বড়। আমরা লাইটিং প্রোটেকশনের জন্য যে রাখছি 9 পেজ। এই যে 9 পেজ যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে এলপিএস প্রয়োজন কিনা, বা ওই এলপিএস এর কি কি বিষয়গুলা প্রয়োজন হয়। এই যে আমি যে কথাটা বললাম জাস্ট এটা দেখি আপনাদের চলে যাব এনএফপিএল ডাটা কই। আপনাদের সুযোগ যদি থাকে আমার সাথে আপনি আসেন, একটা মানে কোর্স তো বা টাকা পয়সা তো বিভিন্ন জায়গায় দিয়েছেন, আমি সবসময় বলি যে টাকা ছাড়া যদি কোর্স করানো যেত, advantage অনুমতি দিত, তো সেটাই করতাম আর কি। মানে টাকার কথা বলি তখন মনে হয় যে না, আসল ভাই তো টাকার জন্য এটা বলছে, এরকম মনে হয় আর কি। কিন্তু এটা আসলে আমি এভাবে বলি অনেকে যে এই কোর্স গুলো হচ্ছে লাইফ চেঞ্জিং কোর্স। আমাদের সিকোয়েন্সটা আপনাকে দেখাবো যে আসলে এটা কতটা প্রয়োজন একটা ইঞ্জিনিয়ারদের জন্য, যারা জব করতেছেন তাদের জন্য প্রয়োজন, আর যারা জব করেন না তাদের তো জব করার পাওয়ার জন্য বিশাল একটা অপরচুনিটি। যখনই আপনি এগুলো জানবেন আপনার বস আপনাকে একদম টেনে বুকে করে নিবে যে আসলে আপনার দরকার, এসএলডি জানবেন। এই যে দেখেন, রিক্স ইন্ডেক্স যদি 40 হয় তাহলে আমার এলপিএস প্রয়োজন। এটা কি বলছে, এগুলো বিভিন্ন প্যারামিটার বিভিন্ন টাইপের যোগ বিয়োগ করে এটা বের করতে হয়। এটা আমি এখন দেখা সম্ভব না। এই যে মানটা আমার কত হলো, 45, 35। নো প্রোটেকশন নিডেড জেনারেলি, এটা জেনারেলি এই বিল্ডিংটাতে আপনার এসএলডি প্রয়োজন নাকি এলপিএস প্রয়োজন না। এখন আবার কি বলছে, বিল্ডিং এটা সব প্যারামিটার গুলো যোগ করে 41 হয়েছে। অ্যাজ দ্য ফিগার ইন অ্যারাউন্ড 40, need of a protection will depend upon the importance of this building.
মানে কি বলতেছে এটা তো বুঝতে পারতেছেন যে এটা এখন আপনার এলপিএস প্রয়োজন। এটা হচ্ছে এভাবে ই করে বিএনবিসি, কিন্তু সবসময় বিএনবিসি কপারের কথা বলেছে, অ্যালুমিনিয়াম নিয়ে কিভাবে কি করবেন সেটা বলেন, ম্যাটেরিয়াল। এখন আমরা একটু একে দেখে আসি এনএফপিএ কি বলছে। দেখেন এই যে ডকুমেন্টস গুলো দেখছেন প্রত্যেকটা রেফারেন্সে আমাদের এখানে ডকুমেন্ট সেট করা আছে, আপনাকে এগুলো প্রোভাইড করা হবে এবং রেকর্ড ক্লাস দেওয়া হবে। যদি যারা ক্লাস করা কোর্স আমার সাথে করতে চান তারা চ্যাট বক্সের নাম্বারটা এখন দিতে থাকেন প্লিজ। আমাদের খুব দু একদিনের মধ্যে ক্লাস হবে, আপনাদের যারা চ্যাট বক্সের নাম্বার দেবেন শুধু তাদের সাথে আমি কথা বলে আমরা কোর্স শুরু করবো। যারা কোর্স করতে চান আমাদের নাম্বারটা দিতে থাকেন আর আমরা আলোচনা করতে থাকি, বা যে কোনো কোশ্চেন থাকলে আপনি করতে পারবেন আজকেও। দেখেন আমি যে বললাম আপনাকে যে দেখেন এই যে ক্লাস 1 ম্যাটেরিয়াল 75 ফিট হলে, আর ক্লাস 2 ম্যাটেরিয়াল এটা 75 ফিটের বেশি হলে এটা এনএফপিআই 780। এখন এটার পার্থক্যটা জাস্ট ছোট করে আপনাদের বুঝাবো যে এই যে ক্লাস 1 ম্যাটেরিয়াল বলতে কি বুঝেন। এই যে এয়ার টার্মিনাল, মেন কন্ডাক্টর, এই সেই অনেক যে জিনিসগুলো লাগবে এখানে সব দেওয়া আছে। জাস্ট একটাকে আমরা কম্পারিজন করে দেখি যে কপারের ক্ষেত্রে আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ক্লাস 1 এয়ার টার্মিনাল যেটা উপরে থাকে আর কি 9.5, আর এটা 12.7 অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, জাস্ট খালি ডায়াটা চেঞ্জ। সেম জিনিস ম্যাটেরিয়াল 2 যখন হবে তখন হবে 12.7 আর 15.9, বুঝতেছেন? এটার সাথে এটা কম্পারিজন, খালি সাইডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সবকিছু ঠিক থাকছে। এভাবেই এটা দায়া কতটুকু এয়ার টার্মিনাল কত আমাদের এখানে কোর্স করলে আপনি যে বিষয়গুলো আপনার বলতেছি আপনি পুরাপুরি যদি জাস্ট খালি এই যে গল্প গল্প আজকে তো অনেক ছোট ছোট করে অনেক বিষয়গুলো আপনাদের দেখাচ্ছি, তাই মনে হচ্ছে কোনটা বুঝছেন কোনটা বুঝেন নাই। আপনি সবকিছু পারবেন এবং ফ্যাক্টরি ড্রপ আউট থেকে শুরু করে বিভিন্ন প্রকার অডিট এবং মেনটেন্যান্সে কাজ করার জন্য আপনি টোটালি পাবেন ইনশাআল্লাহ। তারপর থার্মোগ্রাফি, দেখেন থার্মোগ্রাফি একটা, এটা হচ্ছে মিটার, এটা দিয়ে আপনি আমাদের ট্রান্সফরমার কেবল টেবল যত কিছু আছে যখন আপনি স্ক্যান করবেন কোন পয়েন্টটা কত এটা দেওয়া থাকে দেখতে পাবেন। এটা আবার এনএফপি এর ভাষায়, এনএটির ভাষায় এটাকে এটাকে বা বিভিন্ন প্রকার অডিট এটাকে বই আকার রাখতে 6 মাস পর করার পর ক্যাটাগরি 0, 1, 2, 3 এটা টেম্পারেচার কোথায় কোনটা কিভাবে পাচ্ছেন এটাকে ক্যাটাগরি করে আপনাকে রাখতে হবে প্রিয় ভাইরা। তারপর হচ্ছে কেবল ইনফ্লুয়েন্স রেজিস্ট্যান্স, আমাদের জানেন যে কেবল গুলো একসাথে আমরা ইউজ করি, এগুলোতে 5 মেগা ওহমের কম যদি হয় তাহলে এটা আপনি ইউজ করতে পারবেন না প্রিয় ভাই। এই কথাগুলো হচ্ছে আমাদের মেন কথা। তাহলে আপনি দেখেন ফ্যাক্টরিতে একটা ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার জন্য আপনার যা কিছু প্রয়োজন অলমোস্ট আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তাহলে আমি আপনাদেরকে দৃঢ়তার সাথে বলতে চাই যে যদি আপনি এগুলো সিকোয়েন্সলি কারোর কাছে না শিখেন, আমি চ্যালেঞ্জ করব এটা, যেহেতু চাকরির বয়স সেটা খারাপ কথা, চাকরির বয়স আপনাদের যদি 10 না যদি 15 বছরও হয়ে যায়, যদি আপনি পারফেক্টলি নিজে নিজে হোক কোর্স করে হোক সিকোয়েন্সলি না আপনি এগুলো আলোচনা করেন, কেউ পারবে না। সাথে আপনি ডিজিএম হয়ে যান, ডিজিএম হয়ে যান, ও হাওয়ার উপরে কিছু মানুষ আমরা চলি ওই একাডেমিক, মানে একটা চাকরি পেয়ে গেছি কিছু বিষয় জানি, কিছু বিষয় জুনিয়রদেরকে চাকরি দিতে বসাই, তারপর হচ্ছে আপনার আর কিছু বিষয় দেখে দেখে শিখি থার্ড পার্টি। এই যে বিষয়গুলো যেহেতু আমি ম্যানেজমেন্ট লেভেলে হাই পজিশনে চাকরি করে এসেছি খুব, বা এখনো কনসালটেন্ট হিসেবে কাজ করেছি, কার কতটুকু দৌড় আমরা জানি, কিন্তু আমি চাচ্ছি ছোট করতেছি না কাউকে যে আমি সবকিছু জানি, এটা না। আমি বলতেছি যে সিকোয়েন্সলি ধরেন আপনি এলপিএস ডিজাইন কি হচ্ছে আপনি জানেন না বা থার্ড পার্টি করে গেছে, এখানে কোনো ফল্ট হলো এটা রেসপন্সিবিলিটি কে নিবে? আপনি নিতে হবে। আপনার একটা এসএলডি করে গেছে থার্ড পার্টি, আপনার ওই অডিট এসে ফেল করলো, এই রেসপন্সিবিলিটি আপনার নিতে হবে। আপনি আহ, একটা ডিবি ক্যালকুলেশন করবেন, ড্রপ আউট ভোল্টেজ ক্যালকুলেশন আপনি করেননি, আপনার এই ইনস্টল করার পর হচ্ছে গরম হয়ে যাচ্ছে কেবল বা হচ্ছে বেকার, এর রেসপন্সিবিলিটি কে নিবে? আপনাকে নিতে হবে, আপনি যেহেতু বস। আর যদি আপনি মিড লেভেলে হন এই বিষয়গুলো জান তাহলে আপনার বস আপনাকে বুকে টেনে নিবেন, আপনাকে এতটুকু আমি বললাম। তো আমাদের যে সিকোয়েন্স, এই সিকোয়েন্স গুলো এরকম ভাবে আলোচনা হয়, দেখেন একটু আলোচনা করি আপনাদের সাথে। যে ইন্ট্রাকশন ক্লাস মডিউল নিয়ে আমরা প্রথম দিন ক্লাসে আলোচনা করি, পরিচয় পর্ব।
কেবল ক্যালকুলেশন টাইপ এসটি কেবল, এলটি কেবল, সার্কিট ব্রেকার সিলেকশন অ্যাজ পার বিএনবিসি এনএফপি আর সিএনএফপি অনুযায়ী, ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন আলোচনা করি আমরা 4 নম্বর ক্লাসে। বাস বা সাইজ এবং ওয়েট ক্যালকুলেশন 5 নাম্বার। পিভিটি সাইজ ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন আমরা 6 নাম্বার। আর্থিং সিলেকশন এবং ক্যালকুলেশন হচ্ছে 7 নাম্বার ক্লাস। ভিসিবি আইডিএমটি রিলে সেটিং, খুব ইম্পর্টেন্ট ইস্যুগুলো, সেগুলো আমরা 8 নাম্বার। সাবস্টিটিউশনের 2টা আমাদের ক্লাস থাকে। অটোক্যাড যারা জানেন না, আমরা সফটওয়্যার প্রোভাইড থেকে শুরু করে অটোক্যাডের 4টা আমরা ক্লাস নিয়ে থাকি, যেন আপনাদের এরকম না যে এগুলো করতে অটোক্যাডের যতটুকু প্রয়োজন সেটা কভার হবে এখানে। দেখেন এই ক্লাস আপনি একটু অ্যানালাইসিস করবেন যারা চাকরি করেন, যেখানে আমার অটোক্যাড, মানে যেহেতু আমি কোর্স করাচ্ছি, অটোক্যাড তো আমাদের আলাদা কোর্সই আছে, দরকারটা কি? দরকারটা এজন্যই যে আপনি শুধু তো এই কোর্সটা যদি আপনি করেন মোটামুটি আপনি সব পারবেন। তারপর যে লাইটিং ক্যালকুলেশন লুমেন মেথড ইউজ করে এটা আপনি পাবেন। আর্থিং লেআউট এসএলডির ক্ষেত্রে প্রয়োজন। এলপিএস এর 2টা 3টে ক্লাস থাকে। তারপর যে এসএলডি ইএলডি লোড টেবিল ক্যালকুলেশন। তারপর আইপিএস ইউপিএস, আইপিএস ইউপিএস কিন্তু ছাড় দিই যে আপনি পারবেন। তা আরএসি নিরাপন কি কি নিয়ে কাজ করে সেটা নিয়ে আলোচনা। মেনটেন্যান্স এর ডকুমেন্টস নিয়ে আলোচনা। তারপর ইলেকট্রিক্যাল ওয়াল টেস্ট, আমাদের যে অ্যানুয়াল ইন্সপেকশন টেস্ট আছে কিভাবে করবো, ফরম্যাট গুলো দেওয়া সবকিছু। সিভি আপডেট অ্যাপ্লাই প্রসিডিউর। এখন এখন অনেকে বলতে পারেন ভাই সিভি ক্লাস আবার কি করবে এবার? ভাই আপনার দিকে আজকে 50 জন মানুষ হয়েছিল, 50 জন সিভি নেন, তো দেখেন কি অবস্থাটা, হ্যাঁ, যে কেন আমাদের চাকরি হয় না এটা। তারপর আমরা কি কি প্রোভাইড করবো, ওয়াল ডকুমেন্টস পিডিএফ দেবো, ডেইলি ক্লাস রেকর্ড। অফলাইন ক্লাস করার অপরচুনিটি আছে, যে আপনি অনলাইনে 2 দিন ক্লাস হবে, যদি অফলাইনে আপনি যে কোনো সময় আসতে পারবেন এবং লাইফ টাইম। তারপর হচ্ছে সাবস্টিটিউশনের প্র্যাকটিক্যাল ক্লাস করার, অনলাইন সার্টিফিকেট ভেরিফিকেশন, যে সার্টিফিকেটটা দেবো আমাদের অ্যাডভান্টেজের এখানে ভেরিফিকেশন করতে পারবেন। তারপর হচ্ছে সাজেশন হচ্ছে ডুয়েট বুয়েটের আমাদের যারা সিনিয়র পার্সন আছে, খুব জিনিয়াস পার্সন এবং খুব মজার মানুষ আছেন আমাদের সাথে, তাদের সাথে আপনারা ডিসকাস করতে পারবেন আপনাদের সব বিষয়গুলো নিয়ে। তো আমাদের অ্যাডভান্টেজের একটু জিনিস দেখিয়ে আছে আপনাদের, যেহেতু ভাইরা আছেন আমাদের সাথে। দেখেন আমাদের এই সার্টিফিকেট ভেরিফিকেশনটা এখানে ডুয়েট বুয়েট মানে সরকারি বেসরকারি সবাই কিন্তু আমাদের এখানে কোর্স করে। এই যে আমাদের এভাবে সার্টিফিকেট গুলো ভেরিফিকেশন করতে হবে। শহীদুল ভাই হচ্ছে ডুয়েটের আমাদের ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন বিএফডিএইচ পিএলসি কোর্স করেছেন এখানে, বুঝছেন, আমাদের 23-12। তো আমাদের এখানে গুড ল্যাব সেট আপ আছে, আপনাদের হেল্পে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকে কোন বিষয়ে আলোচনা করছিলাম। ক্লাস মডিউল নিয়ে, হ্যাঁ। তো এটা তারপর হচ্ছে দেখেন আমাদের প্রথম ক্লাসে হবে এগুলো নিয়ে ক্লাস। তারপর হচ্ছে সেকেন্ডটা হচ্ছে এনএফপি বেসি বেকার সিলেকশন বিসিবি এসিবি। তারপর হচ্ছে এলটি প্যানেল ভোল্টেজ ড্রপ বাসবার, আপনার ডিএমটি রিলে যেগুলো বললাম, ক্যাড, তারপর হচ্ছে আপনার সাবস্টেশন ডিজাইন। হ্যাঁ, মোটামুটি এটা হচ্ছে আমাদের একটা মডিউল যেটা আপনাকে দেখাচ্ছি। তারপর হচ্ছে সিবি নিয়ে, এটা হচ্ছে এই ক্লাসটা যদি আপনারা করেন, আমার মনে হয় যে অনেক বিষয় যেটা আপনারা হেজিটেশন ফিল করতেছেন সেটাও পাবেন, এবং যেটা আপনার আরো ক্লিয়ার হওয়া দরকার সেটাও পাবেন। আমাদের 24টা ক্লাস হবে অনলাইন। অফলাইনে আপনি যেদিন যেদিন আসতে চাইবেন লাইফ টাইমে আসতে পারবেন, 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস, 9টা থেকে 9:30 পর্যন্ত অনলাইন ক্লাস, এটা রেগুলার। আমাদের একটা কোর্সে ভর্তি হলে আরেকটা কোর্স ফ্রি। টোটাল কোর্স ফি হচ্ছে 7,500 টাকা। আপনারা যারা অ্যাডমিশন নেবেন ফার্স্ট 10 জনকে আমরা 6,000 টাকা এই কোর্স ফি 6,000 টাকা করতে পারবেন। পেমেন্ট মেথড হচ্ছে বিকাশ অনলাইন অফলাইন কি বিকাশ নগদ দিতে পারবেন এই নাম্বারে। আর হচ্ছে ব্যাংক হচ্ছে এটা নাম্বার। অ্যাডমিশনের জন্য 4,000 টাকা দিতে হবে প্রথম, তারপর হচ্ছে 3,500 টাকা যদি 7,000 টাকা যারা করবেন। আর যারা 6,000 টাকা এই অফারে যারা অংশগ্রহণ করবেন তারা তো হচ্ছে 4 আর 2। তো থ্যাংক ইউ ব্রাদার, অল ব্রাদার্স। এখানে প্রশ্ন করেছিলেন কোর্স ফি কত, উত্তর দিয়েছি। ক্লাসে কি কি অনলাইন হবে নাকি অফলাইন? আপনার কোর্স এটা হচ্ছে অনলাইন 2 দিন রেগুলার হবে, যেন আপনার সিকোয়েন্স রাখেন। আর যদি আপনি অফলাইন আসতে চান, আপনি ভাইকে ফোন করে যে কোনো মুহূর্তে লাইফ টাইম আপনি আসতে পারবেন। এবং এখানে অটোমেশন কন্ট্রোলিং ল্যাব আছে আমাদের, সেটাও যদি আপনার হেল্পের জন্য আপনি 2 একদিন আসতে চান ফ্রিতে আসতে পারবেন, কোনো সমস্যা। থ্যাংক ইউ ব্রাদার।
লোকেশন এটা উত্তরা 6 নম্বর সেক্টর ভাইয়া। আর কারো কোনো কোশ্চিন থাকলে আমাকে করতে পারেন, বা আজকে সেমিনার কেমন হয়েছে ছোট ভাই হিসেবে আপনাদের কাছে একটু পরামর্শও চাই আর কি। শুধু আমি বলবো এটা না, পরামর্শ খুব প্রয়োজন আপনাদের। কারো কিছু প্রশ্ন আছে ব্রাদার? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। জি, একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম। এটা হচ্ছে যে আমরা যে টিভি তৈরি করি, হ্যাঁ, টিভির জন্য ডিবি এলডিবি থেকে তৈরি করি। এখন সাপোজ আমরা এখানে 300, যেহেতু 300 এম্পিয়ারের নিয়ে আলোচনা হয়েছে, সে আমি 300 এম্পিয়ারটাই কথা বলতেছি। এখন জি। 300 এম্পিয়ারের টিভি যদি আমি এখন তৈরি করি, হ্যাঁ, আমার ইনকামিং হচ্ছে সাপোজ 300 এম্পিয়ার। হ্যাঁ, হুম। এখন আমি এখানে 300 এম্পিয়ারের এগেনস্টে আমি আউটগোয়িং দিলাম হলো ধরেন 20টা, 15 বা 20টা সার্কিট ব্রেকার আউটগোয়িং করলাম। এখন হুম। এই 20টা সার্কিট ব্রেকারের যে এম্পিয়ার রেটিং, সেক্ষেত্রে আমার তো মেন তো 300, কিন্তু দেখা গেল যে আমার তিনটা মানে এই 20টা সার্কিট ব্রেকার যে আউটগোয়িং দিচ্ছে, এটার এম্পিয়ার রেটিং আমার 450 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি এই যে 300 যে মেন সার্কিট ব্রেকার, এটার কত পার্সেন্ট আমি এই আউটগোয়িং এর ভিতরে দেখাতে পারবো, মানে কত পার্সেন্ট পর্যন্ত আমার যেতে পারে, এরকম আচ্ছা, কোনো মানে পার্সেন্টেজ আছে কি? আপনার আপনার প্রশ্ন হচ্ছে যে আপনার মেন বেকার হচ্ছে 300, আর হ্যাঁ, আউটপুটে আপনি যেটা বেকার দিয়ে রাখছেন 450 এম্পিয়ার, এই তো? না আউটপুটে মানে আমরা যোগ করতে করতে সবগুলো যখন 20টা ব্রেকার আমার যোগ হয়ে গেল, তখন দেখা গেল যে অ্যাটলিস্ট আউটপুট গুলো এখন দেখা যাচ্ছে 450 হয়ে গেল, তার 300, 350 প্লাস হয়ে গেল। সেক্ষেত্রে এটা কোনো হ্যাঁ, পার্সেন্টেজ আছে কি? না, পার্সেন্টেজ হচ্ছে যে নিয়ম। যদি এখন আপনি বলেন যে আপনার হয়ে গেল তো ইঞ্জিনিয়ারিং কোনো ল্যাঙ্গুয়েজ না, হ্যাঁ, মানে হবে হ্যাঁ, না। আ- মানে পারফেক্ট কি? হ্যাঁ, পারফেক্ট হচ্ছে না 300 আমি অ্যাম্পিয়ার। আবার, ভাইয়া হ্যাঁ, একটু বলছে 300 অ্যাম্পিয়ার জন্য বেকার আপনি সেট করবেন 300, এটাই নিয়ম। 300, ঠিক আছে? হ্যাঁ, কারণ এখন ভাই, একটা বারে একটা আপনার কলসে 10 কেজি পানি আছে। এখন আপনি হ্যাঁ, বললেন আপনার এলাকায় গিয়ে সবাই একটা করে পাত্র নিয়ে আসো, আমি তোমাদেরকে পানি দিব। ঠিক আছে? হ্যাঁ, মনে হ্যাঁ, করেন 5 জনকে ডাকলেন, এবং সবার আপনার শর্ত হচ্ছে যে সবার কলসটাকে আপনি পূর্ণ করবেন। তাহলে ও হ্যাঁ, 2 লিটারের পাত্র যদি নিয়ে আসে তাহলে আপনি পারবেন, তাহলে হুম, 10। আর যদি আপনি বলেন যে সবাই 3 লিটার করে নিয়ে আসো, আমি তোমাদেরকে সবগুলো পূর্ণ করব। কারণ পূর্ণ করতে হবে, পূর্ণ না করলে কি হবে, যখনই আপনি এখানে মনে করেন 310 অ্যাম্পিয়ার লোড দিবেন, তখন আপনার এই বেকারটা টিপ করবে। পূর্ণ করতে হবে আপনার হ্যাঁ, কলসগুলো, শর্ত এটা। না আর এখন, তা- এখন এখন না এখন ওটা শেষ আমি করি, বুঝতে পারছি। আমি আপনার প্রশ্ন যাচ্ছি, আপনি কি বলবেন আমি জানি, ওকে, আমি উত্তর দিয়ে দিই ওকে, তরিকুল ভাই। আমি জানি। ঠিক আছে। আর যদি না জানা হয় সরি, তাহলে আপনি উত্তর আবার আপনি বলবেন, হ্যাঁ। এখন কোনো সমস্যা নেই, প্রশ্ন আপনি বলবেন। প্রশ্ন হচ্ছে নাকি উত্তরটা, আমার নিয়ম হচ্ছে এটা, আমি যেটা বললাম। আপনি যেটা এখন বলতে চাচ্ছিলেন যে ভাই, আমি 350 বা 400 লাগাচ্ছি, সবগুলো তো একসাথে চলে না, এটাই তো নাকি? বা হ্যাঁ, আমার এই লোড তো মেশিনে খাই না। মনে করেন মেশিন আছে যে 10 অ্যাম্পিয়ার খাবে, সেখানে 8 অ্যাম্পিয়ার খাই, বা সাত সাত নেয়, এটাই তো প্রশ্ন, আপনার উত্তর বলতে চাচ্ছিলেন না নাকি? না আমার ব্যাপারটা হচ্ছে যে একটু হালকা ক্লিয়ার। যেমন আমি একটু আগে যেটা আলোচনা হচ্ছে, 25 কিলোওয়াট একটা মোটর, আমার হুম। 45 এম্পিয়ার কারেন্ট নেয়। হ্যাঁ, হুম। হুম। সিস্টেম দিকে কিন্তু আমার 45 এম্পিয়ার ব্রেকার তো নাই, আমি হুম। সেক্ষেত্রে 50 নিলাম। তো এখানে হুম। যে আমার 5 বেড়ে গেল, এরকম করে প্রায় অনেকটা ব্রেকারে আমার রেটিংটা 5 5 বেড়ে যাচ্ছে, আমার না কারেন্ট ফ্লো। ভাইয়া, তরিকুল ভাই, আমি বলি, আপনার অ্যাকচুয়ালি মেশিনটাতে খাবে আপনার 45, আর হ্যাঁ, নিলেন আপনি 50 বা 60, আপনি পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি কনসিডার হবে। এটা তো আপনি, আমি যদি এখন বলে দিই এখন যে আপনি এত% নিবেন, তাহলে তো ভুল। এটা হচ্ছে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার আউটগোয়িং এ আপনি যেটা সেট করেছেন মনে করেন 400, কিন্তু অ্যাকচুয়াল হ্যাঁ, লোডই হচ্ছে 300, মানে আপনার ক্যালকুলেশন লোডই হচ্ছে 300। মানে ওই যে 10 5 করে ভেরিয়েশন আছে, যেমন আপনার মনে করেন 55 এর কোনো বেকার নাই, বা 50 এর কোনো বেকার হ্যাঁ, নাই, তুমি 60 নিতে হচ্ছে। সেটা হচ্ছে হ্যাঁ, এটাকে বলে আপনি বেকার ক্যালকুলেশন করে হিসাব করবেন না, এটা এসএলডি তে যেতে হবে তাহলে। এটার নাম হচ্ছে হ্যাঁ, যে অ্যাকচুয়াল লোড কত খাবে, কানেক্টিং লোড। মনে করেন এই যেটা হচ্ছে এসএলডি, হ্যাঁ, এটা কারেক্ট, কারেক্ট। কানেক্টিং লোড। এখন এটা হচ্ছে মেশিনে 10 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার। কিন্তু আপনি এগুলাতে বেকার লাগা রাখছেন 16 অ্যাম্পিয়ার, লাগাতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, হ্যাঁ, জি, জি, 16 অ্যাম্পিয়ার না, এটা আপনি ধরেছিল। হিসাব করবেন লোডের উপর ডিপেন্ড করে, যে এই যে 40, 1 2 3 40,
এখানে আপনি 40 অ্যাম্পিয়ার আপনি করবেন। এখন বলবেন ভাই এটা তো 40ও নাই, এটা তো আমার আছে মনে করেন 100 অ্যাম্পিয়ার। হ্যাঁ, তখন আপনাকে সেট পয়েন্টটা আপনি 100 অ্যাম্পিয়ারে সেট করতে পারবেন, সেট হ্যাঁ, পয়েন্ট তখন এটা আমরা 40% থাকবেন 40% সেট করতে 40। হবে এটা সেট তোমার পয়েন্ট আমরা হ্যাঁ। এই কোর্সে আলোচনা করি। এই সেট পয়েন্টটা এটা করলেই আপনার এখানে পারফেক্ট। এটা আপনি কত লাগানো আছে এটা নিয়ে আপনার কোনো চিন্তা নাই। এই না, আমার তবে প্রশ্নটা ওখানেই ছিল যে আমার যেহেতু 10 এম্পিয়ার আমার লোড নিতেছে, 10 এম্পিয়ার এবার 9 এম্পিয়ার কারেন্ট নিতেছে, আমার 9 একটু ব্রেকার না, আমি 10 লাগাই রাখলাম। আপনি এক্ষেত্রে আপনি এখানে কি তরিকুল আমি ভাই, বাড়াবো না? আপনার সব খালাস আপনার লোডের উপর ডিপেন্ড করে আপনার দিকে চলবে। আমরা বেকার কি জি জি। বলতেছে, কেবল কি কি বলতেছে, হ্যাঁ, তবে কি বেকার এবং কেবলের সিকোয়েন্স যেটা আছে পারফেক্টলি সেটা মেনটেন করতে হবে আপনাকে ভাই। বুঝা ওকে গেছে? ওকে, হ্যাঁ ঠিক আছে। জি জি। আর কোনো ভাই? থ্যাংক ইউ ভাই। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা আপনার। আর একটা জটিল কোশ্চেন আছে, আপনি হয়তো ওখানে জাননি, যে সবগুলা ডিবি হিসাব করে আমি এলটি প্যানেল কত সেট করব। এভাবেই আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এটা যে মানে মৌখিক কোনো 60% বা 70% দিলে হয় না, অলমোস্ট 70 থেকে 80% এই এর মধ্যে ভেরিয়েট করে। কিন্তু এটা আপনার এমনি এটা এটা হচ্ছে এক্সপিরিয়েন্সের কথা। এটা কোনো সিকোয়েন্স নাই ব্রাদার, এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হ্যাঁ হবে। হ্যাঁ, না এটা বুঝতে পারছি না। আর কোনো ভাই? আমরা অনেকেই না, এখানে রেগে গেছি। আমার এক জুনিয়র এই প্রশ্নটা করছিল, তো আমি সেগুলো বললাম যে আমি পার্সেন্টেজ এভাবে আমি কখনো করি নাই। তো নর্মালি আমরা যেটা দেখি সেটা 20% 30% বেশি হয়ে যায় যোগ করলে, বাট ওটা তো আমার না, আমার ক্ষেত্রে না, আমার এটা যেটা এটা যোগ এটা করতে হবে। এটা এটা মনে করেন তরিকুল ভাই, এটা মনে করেন আপনি যেই ন্যাচারাল মেশিন গুলো নিয়ে কাজ করতেছেন, আপনি অন্য জায়গা থেকে অন্য নেচার, তখন কিন্তু এটা ভেরি করবে। সেজন্যই এটা উত্তরটা হচ্ছে যে আপনি যেই মানে সিচুয়েশনে কাজ করবেন এটার ক্যারেক্টার উপরে ডিপেন্ড করে আপনাকে এটা সিদ্ধান্ত নিতে হবে, যদি আপনি পারফেক্ট ভাবে মিলাতে চান। মনে করেন আপনি ডাইং এর সাথে তো আপনার ইন্ডাস্ট্রির অন্য একটা মেশিনের খাটবে না। না হ্যাঁ, আর কোনো ভাই? প্রিয় ভাইরা, আপনাদের কোনো প্রশ্ন না থাকলে আজকে সেমিনারের দু একজন ভাই, তরিকুল ভাই আছেন, রিভিউ দিবেন যে এগুলো জানা প্রয়োজন কিনা, এবং আমার আমার জন্য কোনো পরামর্শ আছে কিনা। দুইটা পয়েন্টে আমাদের দুইজন ভাইয়ের কাছে কথা শুনে আমরা শেষ করবো। সবাইকে থ্যাংক ইউ। আচ্ছা, এখানে জি, আসসালামু আলাইকুম। আরেকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে আমরা যে এলপিএস এর ব্যাপারে এই আমরা রিস্ক ইন্ডেক্স যেটা ক্যালকুলেশন করি, এটা 40। কোন কোন বিষয়ের উপরে এটা শর্টকাট একটু যদি বলেন যে রিক্স ইন্ডেক্স, কোন কোন বিষয়ের উপরে আমরা রিস্ক ইন্ডেক্সটা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করি আমরা, মানে কম বিল্ডিংটা কত বড়, কি দিয়ে তৈরি করেছেন, হ্যাঁ, এর মধ্যে কি থাকবে, সবগুলা প্যারামিটার যোগ করে। আচ্ছা এটা বিএনবিসি, এটা পড়লে আপনি পারবেন। ওই যে আমাদের কাছেও আছে, বা আপনি নেট থেকে নিতে পারেন। এই যে 9 পেজ পড়লে এই যে এই ব্যাখ্যা বিশ্লেষণ আছে এখানে, যে বিল্ডিংটা কত বড়, কি দিয়ে তৈরি করেছে, কেন তৈরি করেছে, এই যে এগুলো আছে। এই যে দেখেন এগুলো আছে, এই জায়গায় 1.1.27 আছে। হ্যাঁ, এই জায়গাটা একটু দেখে নেবেন, খুব আপনি বুঝে যাবেন। ভাই, আর কোনো ভাই? যদি না থাকে তাহলে আমাদের জন্য একটু পরামর্শ। চট্টগ্রামে আমাদের ব্রাঞ্চ নাই ব্রাদার, চট্টগ্রামের ভাইয়েরা খুবই আমাদের অ্যাডভান্টেজকে ভালোবেসে ফেলেছেন কেন জানো আপনাদের। সব করতে আমাদের পার্টিসিপেন্ট বেশি হচ্ছে চট্টগ্রাম ভাইয়েরা। তো আপনারা অনলাইনে করতে পারবেন। আর এই ক্লাসগুলো অলমোস্ট অনলাইনেই কভার হবে। আর অফলাইনে আমাদের সাথে আসতে চাইলে যে কোনো মুহূর্তে আসতে পারবেন। তাহলে তরিকুল ভাই বা যারা আছেন, আমাদেরকে একটু রিভিউ দেন যে এগুলো জানা দরকার কিনা, বা আপনাদের কিছু বলার থাকলে বলুন প্লিজ, আমরা শেষ করে ফেলবো 2-4 মিনিটের মধ্যে।